হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের থার্মোডিনামিক্স তাপগতিবিদ্যার 15 নাম্বার লেকচারে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 15টা লেকচার আমি আসলে তাপগতিবিদ্যা নিব। সো এবং আজকে ঠিকই সেই 15 নাম্বার লেকচারে কিন্তু আমি তোমাদের জন্য দাঁড়াই গেছি, তাই না? সো দ্যাট ওয়াজন্ট ইজি, তাই না? 15টা ক্লাস আসলে নেওয়া সোজা কথা হতে পারে, বাট আমি যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলো তোমাদের সঙ্গে নেওয়াটা, একদম নবীন বাচ্চা কাচ্চাদের সঙ্গে নেওয়াটা ওয়াজন্ট ইজি দ্যাট মাচ। সো আমি 15 নাম্বার লাইভে চলে আসি। সো অনেক দিন পরে, দীর্ঘ দিবস রজনী পরে, ফিলস লাইক আ বিট কমপ্লিট, তাই না? যে 15টা লেকচার হয়ে গেছে এবং 14 নাম্বার লেকচারেই আমার যা যা পড়ানো সব কিছু করানো হয়ে গেছে। তো এবং 15 নাম্বার লেকচারটা আমরা রাখছি। আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব। দ্যাটস আ টার্গেট। আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব, সেটা একটা। এবং আমরা অ্যাডভান্স পর্যন্ত যা যা কিছু পড়ার তা কিন্তু আমরা পড়েছি। তার বাকি যে অংশ আছে সেই অংশগুলো আজকে আমরা আরও একবার আসলে পড়তে চাই, ঠিক না? আরও একবার আমরা এটা পড়তে চাই। কি অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম বিজয় দাস, আমি ভালো আছি। কেমন আছো সুমাইয়া, সামু? ওকে, মনসুর আলী, ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমরা সবাই চলে আসতেছো, তাই না? এই লাস্ট লাইভে সবাইকে চাই, লাস্ট লাইভে সবাইকে চাই, তাই না? লাস্ট লাইভে সবাইকে চাই। এরপরে তো মজা, এরপরে তো অনেক মজা এই চ্যাপ্টার। ও ও ও ওকে ফাইন। এবং আরো একটা বেশ মজার ব্যাপারটা হচ্ছে, আজকের এই লাইভটা কিন্তু ফিজিক্স ম্যানিয়াক এবং আরএমএইচ দুই জায়গা থেকেই আসলে আমরা লাইভটাতে আসি। এবং আমি আশা করতেছি সব জায়গার অডিয়েন্স, কে কোন জায়গার, ফিজিক্স ম্যানিয়াকের নাকি শুধুমাত্র আরএমএইচের, এরকম কেন হবে? স্টুডেন্টরা 27 ব্যাচের, এটা হচ্ছে আমার মেইন কথা। আমি পড়াচ্ছি 27 ব্যাচের এবং তোমরা অলরেডি জেনেছো, দেখেছো, সবাই জেনেছো এবং দেখেছো যে যে লাইভগুলো হয় বা যে ক্লাসগুলো হয়, মোট 15টা ক্লাস আমি নিয়েছি এবং সেই 15টা ক্লাস প্রত্যেকটাই কিন্তু ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেলে আর এমএইচের ইউটিউব চ্যানেলে, পাশাপাশি ফিজিক্সম্যানিয়াক.নেট তোমরা যদি এটাতে চলে যাও, সেখানে কিন্তু আমি প্লে লিস্টটাকে আসলে অলরেডি এখানে প্লেস করে রাখছি, তাই না? তোমাদেরকে এটা একটু দেখায় রাখি যে আমরা জিনিসগুলো যখন ডিরাইভ করছি, যেমন এই যে ফিজিক্স ম্যানিয়াকে, যারা ফিজিক্স ম্যানিয়াকের আছো তারা যদি যাও, এই যে দেখো ফিজিক্সম্যানিয়াক.নেট, এখানে যদি তোমরা চলে যাও, আর এমএইচে তো আসে, পাশাপাশি ফিজিক্স ম্যানিয়াকে আছে থার্মোডিনামিক্সের সব ক্লাস, সব ক্লাস আমি এখানে, সব ক্লাস সব ক্লাস এখানে সুন্দর করে গুছায় রাখছি। এই 14টা লেকচার দেখতেছো, আজকে 15 নাম্বার লেকচার চলতেছে, যেটা শেষ হওয়া মাত্রই এখানে আসলে যুক্ত হয়ে যাবে। লেটসে এখানে থেকে তোমরা কিন্তু ইউটিউবের মতো করেই ফিজিক্সম্যানিয়াক.নেটে এসে আমাদের ক্লাসগুলো সব দেখে ফেলতে পারো। যারা এখন পর্যন্ত ফিজিক্স ম্যানিয়াকে নাই, তাদেরকে বলবো ভাইয়া, ফিজিক্স ম্যানিয়াকের জার্নিটা নতুন করে আবার নতুনভাবে শুরু করেছি আমরা, তাই না? এবং এই জায়গাতে এমন কিছু জিনিসপত্র আমি আসলে ক্রিয়েট করতে চাই যা আগে তোমরা দেখোনি। ইউটিউবে প্লে লিস্ট আমাদের অনেকের আছে, তাই না? ইউটিউবে প্লে লিস্ট আমাদের অনেকেরই আছে। তো আমি চাই ফিজিক্স ম্যানিয়াকে এইভাবে করেই ফিজিক্সের সব প্লে লিস্টগুলো যদি ধীরে ধীরে আমি দিয়ে দিতে পারতাম, আমার অন্তরাত্মা তখন খুব খুশি হইতো। এবং আমি সেটাই করব, এবং আমি সেটাই করব, এবং সেটাই করব। 27 ব্যাচ তোমরা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবা ফিজিক্স ম্যানিয়াকের সঙ্গে যাদের জার্নি আছে তারা জানো, যারা জানো না তাদের জন্য আসলে এই আলোচনাগুলো। দেখো, ফিজিক্স ম্যানিয়াক যদি ওয়েবসাইটে তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকো, যদি এখানে থাকো, আমাকে তুমি ফুললি এখানে তুমি পেয়ে যাবা। আর এমএইচ এবং ফিজিক্স ম্যানিয়াকে আমাকে পাচ্ছ। এবং ইনস্টল আর ওয়েব অ্যাপ, এটা তুমি নামায় রাখতে পারো। এখানে যা যা কিছু আছে এগুলো তোমাদেরকে আমেজ করবে 27 ব্যাচের জন্য। যদি তুমি এখানে ঢুকে যাও, তুমি তোমাদের কোর্সগুলো তো পেয়েই যাবা। পাশাপাশি আমি তোমাদের জন্য কিন্তু প্লে লিস্টও ক্রিয়েট করে রাখছি, তাই না? প্লে লিস্ট ক্রিয়েট করে রাখছি যেটা ওপেন ফর অল, সবাই দেখতে পারবা। এভাবে করে থাকলে পরে, এভাবে করে আমাদের সঙ্গে থাকলে পরে তোমরা দেখতে পারবা যে কত স্টুডেন্টস আমাদের সঙ্গে থাকতেছে। এবং পাশাপাশি আমাদের সঙ্গে থাকাতে কি যায় আসে, পড়ালেখা যদি ভালো মতো হয় তাহলে সেখানে থাকতে হয়, আর না হইলে থাকার কি দরকার আছে, তাই না? তো ওই জায়গাটাই আমি আসলে ক্লিয়ারলি বলতে পারি যে উই আর গেটিং বেটার লোডিং সামথিং। এবং পড়ালেখার সঙ্গে সবসময় এই কথাটা আমি বলি যে কোয়ান্টিটির কোনো সম্পর্ক নাই, ইটস অল অ্যাবাউট কোয়ালিটি। ওই কোয়ালিটি মেক শিওর করার কাজটা আসলে আমি নিয়েছি ফিজিক্সের ক্ষেত্রে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তোমরা যদি আমার সঙ্গী হও এই যাত্রায়, সেক্ষেত্রে আমাদের জার্নিটা বহুত ইফেক্টিভ হবে। বুয়েটের সামনে একটা জুসের দোকান আছে, বুয়েটের সামনে, বুয়েটের পাশে পলাশির মোড়ের আগে একটা জুসের দোকান আছে। সো এই রাতের যখন ক্লাস শেষ হয়, এই যে রাত্র 12টা বাজে আমার ক্লাস শেষ হয়, ক্লাস শেষ হলে আমি রাতের বেলা যাই ড্রাইভ করে ওখানে জুস খাইতে। তো ছোটোবেলায় যখন আমি বুয়েটে পড়তাম, তখন ওখানে আমি জামের জুস খাইতাম। তো জুস খাইতে যাই। এখন আমি জুস খাওয়ার গল্প কেন তুললাম, দ্যাটস আ কোশ্চেন, রাইট? যে ভাই হঠাৎ করে ক্লাসের মাঝখানে জুসের গল্প তুললো কিসের জন্য? সো খুব ভালো লাগে এটার জন্য। যখন আমি ওখানে রাত্র 12টার দিকে যাই, গভীর রাতে, নিজে ওই ছোটো ওই ভার্সিটি ক্যাম্পাসের স্মৃতিচারণ করে যখন আমি ওখানে যাই জুস খাতে, যখন আমি জুস খাই, আমার সব থেকে ভালো লাগা জায়গাটা হয়, দল বেঁধে কিছু স্টুডেন্টরা আসে বুয়েটের, এখন বুয়েটে টার্ম ফাইনাল চলছে। তো ওদের পড়ালেখার প্রেশার থাকে, ওরা পড়ালেখা করে আসে, এসে হচ্ছে কি আমাকে যখন ওখানে পায়,
তখন সে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই ভাই আমাকে চিনেন, আমার নাম এইটা, আমাকে মনে আছে, আমি আপনার 22 ব্যাচের স্টুডেন্ট, আমি আপনার 23 ব্যাচের স্টুডেন্ট। তো এখন বুয়েটে গেলে আমি এই ফিলটা পাই, বুয়েটে পড়ানো ওই প্রত্যেকটা রুমে, বুয়েটে ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই স্টুডেন্ট দিয়ে ভরা যাদেরকে আমি পড়াইছি, ওই সুযোগটা আমার ছিল, আমি চিনি না তাদেরকে, তারা পরিচিত হয়। তো এটা কবে করেছিলাম, এটা কিভাবে হয়েছিল, তাই না? এই জার্নিটা হয়েছিল ফিজিক্স ম্যানিয়াকের মাধ্যমে। 22, 23, 24, দ্যাট ওয়াজ ভাইব্রেন্ট, দ্য প্রাইম টাইম অফ মি। হ্যাঁ, আমার প্রাইম টাইম ছিল, আই ওয়াজ ভাইব্রেন্ট। সো ওইটাতে আমি তখন থামি, কেন থামি জানো? একটা গল্প আছে না এরকম, একজন কুঠারের গল্প এরকম আছে যে তুমি যদি আসলে অনেক গাছ কাটতে চাও, তাহলে 6 ঘন্টা গাছ না কেটে তুমি হচ্ছে 4 ঘন্টা দা ধার দাও, তাহলে 2 ঘন্টায় তুমি আসলে 10 ঘন্টার কাঠ কেটে ফেলতে পারবা। সো ফিজিক্স ম্যানিয়াক ওই ওই শীত নিদ্রায় কিন্তু এতটা সময় কাটিয়েছে, ওখান থেকে আমাদের উত্তরণ হয়েছে, তাই না? আমরা ওখান থেকে আগাইছি। তো এইবারের জার্নিটা উড বি আনস্টপেবল। ওকে, সো থার্মোডিনামিক্স, জাস্ট বলছি দেখে বলছি না, থার্মোডিনামিক্স 15টা লেকচারের যে কথা, আজকে আমি অনেকটা সময় লড়বো, আজকে আমি অনেকটা সময় তোমাদের ক্লাস করাবো। তো ওই জায়গা থেকে আমি বলছি যে 15টা ক্লাস থার্মোডিনামিক্সের নিচ্ছি, দিস ইজ নাথিং। যা আমি সামনে নিব, দ্যাট উড বি সামথিং। সো এই জন্য আমি তোমাদের সবার কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট, তোমার একটা সাবস্ক্রিপশন, তোমার একটা গ্রুপে যুক্ত হওয়া তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, তুমি সেটা না বুঝলেও আমাদের জন্য এটা মহা ইম্পর্টেন্ট। সেই জন্য আমি তোমাদের কাছে দ্য আর্নেস্ট রিকোয়েস্ট, ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ফিজিক্স ম্যানিয়াক পেজে যুক্ত হবা, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে থাকবা, আরএমএস গ্রুপে থাকবা, এবং আমাদের সঙ্গে আমাদের কোর্সগুলোতে থাকবা। সো ডিফারেন্সটা মোটা দাগে আমরা ক্রিয়েট করতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেই দিনের জন্যই কিন্তু হচ্ছে গিয়া এই কর্মযোগ্য। ওকে ফাইন, তাহলে এবার আসো আমরা ধীরে ধীরে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাই। তো দেখতে পাচ্ছ যে নাম্বার অফ অডিয়েন্স আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, তাই না? সো এভাবে করে যেন বেড়ে থাকে। সো আমরা তাপগতিবিদ্যার, সো আমি বলেছি যারা পুরো প্লে লিস্ট এখনো দেখোনি, যারা এখনো আমাদের পুরো প্লেলিস্ট দেখোনি, তাদেরকে বলবো আমাদের পুরো প্লেলিস্টটা কিন্তু তুমি দেখে নিতে পারো। ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছ, ফিজিক্স ম্যানিয়াক ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি আমাদের সব ভিডিও সুন্দর করে গুছায়, এটা একটা প্লেলিস্ট। এখানে এর পরবর্তীতে কোনটা আসবে? এর পরবর্তীতে এখানে ভেক্টর লোডিং 28 যারা আসবে তাদের জন্য, পাশাপাশি 27 যারা আছে তাদেরও দরকার আছে এই প্লেলিস্ট, এখানে লোডিং। তুমি যদি ইউটিউব চ্যানেলের মতো করে নিয়াজ ভাইয়ের সব কিছু নিয়াজ ভাইয়ের ওয়েবসাইটে পেয়ে যাও, তাহলে ব্যাপারটা মজার, তো ওটা আমি করবো। ফাইন, তো এটা হচ্ছে এক, এরপরে 100তে যাওয়ার হচ্ছে ইচ্ছা। ফাইন, ওয়েলকাম এভরিওয়ান। ভাই আর্কাইভ ক্লাসগুলো জোস, তোয়া বলছো আর্কাইভ ক্লাসগুলো জোস, এটা যে কতখানি জোস সেটা তোমরা বলো, এই জন্য আমি মুখে এতদিন বলতাম না, এই যে এখন তোমরা বলো। যারা 27 ব্যাচের আছে, যারা আমার সঙ্গে আমার কোর্সে আসছো, তাদেরকে কোর্সে আনার পরে আমি ওয়েট করছি যে লেট দেম স্পিক, তাদেরকে বলতে দিই। আমি আমার দীর্ঘদিনের বানানো আর্কাইভ ক্লাসগুলো ওখানে প্লেস করছি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পার্টেই। এবং সেই ক্লাসগুলো করলে অনেক সময় এরকম হয় না, নীরব নিভৃত এরকম বৃষ্টিমুখর একটি রাতে তুমি কোনো একটি চ্যাপ্টার শেষ করার জন্য ওই আর্কাইভে ঢুকেছ, ঢুকে তুমি তোমার ক্লাস শুরু করেছো, করে ম্যারমেরা একটা অবস্থা, এমন না খুব আনন্দ, ম্যারমেরা একটা অবস্থায় তুমি ক্লাসটি করা শুরু করেছো। তো ক্লাসটি করতে করতে কিছু ভালো লাগছে না, পড়তে এত ভালো কারো লাগে না, সত্য যেটা, পরিশ্রমের কাজ করতেছো করতেছো, রাত 2টা 2:30 বাজে, হঠাৎ করে তুমি একটা ক্লাস দেখতে যায়, তোমার মুখ থেকে ওয়াও, বা মুখ থেকে আরে ব্যাপারটা ভালো ছিল, আরে সুন্দর তো, এইভাবে তো চিন্তা করা কেউ শিখায়নি, তার থেকে বড় কথা আমি তো এর আগে এভাবে চিন্তা করিনি, এই অনুভূতিগুলো তোমাকে দিয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে। একটা হচ্ছে গ্লু, গ্লু শুধু পড়া না, গ্লু থাকতে হবে, যেটা এটার সঙ্গে স্টিক টু দ্যাট, এটার সঙ্গে আটকায় রাখে, তাই না? সেই গ্লু ফ্যাক্টরগুলো কিন্তু আসলে ক্লাসের ভিতরে তুমি পাবা। এখন এত কথার কোনো দরকার নাই আসলে, এই কথাগুলো এজন্যই বলা। ডেফিনেটলি সবাই এই ক্লাসগুলো করে উপকৃত হও। আমি তো তোমাদেরকে বলছি না যে আমার কোর্সেই যুক্ত হও, আমার কোর্সে তুমি যুক্ত কেন হবা? যখন তুমি উপকৃত হবা তখন হবা। আমি এই কথা বারবার বলে বেড়ানোর পক্ষপাতী না, এই আসো আমার কোর্সে আসো, আমার কোর্সেই কেন আসতে হবে, আমি এটা কেন বলবো, এটা আমি বলতে চাই না। এতটা ছোট কোনোদিনই হইতে চাই না যে বারবার তোমাদেরকে বলবো যে তোমরা আমার কোর্সে আসো। আমি শুধুমাত্র এটাই বলতে চাই, সেটা হচ্ছে এই থার্মোডিনামিক্সের যে প্লে লিস্টটা আমি ক্রিয়েট করলাম, আজকে 15 নম্বর ক্লাসে দাঁড়াইলাম, এইটা তো তুমি দেখতে পারো, এইটা তো তুমি দেখতে পারো, এটা তো তুমি দেখতে পারো, এই কারণে এটা তোমার লাগবে, এবং এটা দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবা হোয়াট ইট ইজ, এটা কি জিনিস, তাই না? তো এ তো কেবল শুরু, এ তো কেবল সন্ধ্যা, রাত্র এখনো অনেক বাকি, তাই না? বিফোর আই স্লিপ মাইলস টু গো। ওকে ফাইন, সো ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম এভরিওয়ান। তো এবার আসো আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। আজকে আমরা অনেকগুলো অঙ্ক আমরা সলভ করব। আজকে আমরা ধীরে ধীরে অনেকগুলো অঙ্কর ভিতর দিয়ে যাব। দেখতে পাচ্ছ
যে এখানে প্রচুর অঙ্ক আমরা আসলে তোমাদের জন্য ডেলিভার করতে প্রস্তুত হয়ে গেছি। ফাইন, তাহলে এইবার ধীরে ধীরে সব টপিকই আমরা পড়েছি, আমরা একে একে করে অঙ্কগুলোর উপর দিয়ে যাই। অঙ্কগুলো যখন করবো এগুলো এমন কোনো অঙ্ক না যে এই ফাউল অঙ্ক, এটা অঙ্ক না, প্রত্যেকটা সিলেক্টিভ অঙ্ক, কিন্তু প্রত্যেকটা বইয়ের অঙ্ক। আজকের ক্লাসটি করার পরে বইয়ের তোমার সকল অঙ্ক করা হয়ে যাবে, শুধু কি বইয়ের যে কাজটা আমি করছি সেটা হচ্ছে শুধু বইয়ের না, আমি অ্যাডমিশনের যে অঙ্ক আছে এটি উঠাই নিছি, উঠায় নি করাইতে থাকবো। কিন্তু ক্লাসের শুরুতেই আমাকে প্রমিস করে নিতে হবে ক্লাসের সকল স্টুডেন্ট আমার সঙ্গে থাকবে, এটা একটা। আর আজকে ক্লাসটা ডেফিনেটলি সবাই মনোযোগ দিয়ে করবে, পাশাপাশি অঙ্কগুলো করার সময় ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধৈর্য ধৈর্য, সাবার সাবার, তাই না? ধৈর্যের ফল। দুনিয়াতে ধৈর্য ধারণ করো নাই আর ভালো কিছু হয়েছে এমন কিছু তোমার জীবনে হয় নাই। যতটুকু ধৈর্য তুমি ধরতে পেরেছো ততটুকু বড় কিছু তুমি করতে পেরেছো। তো সবাইকে ধৈর্যশীল হয়ে ক্লাসে মনোযোগ দিয়ে থাকতে হবে। নিয়াজ ভাই মুখরোচক কথা যদি বলতে থাকে, নিয়াজ ভাই চটকদার কথা যদি বলতে থাকে, আমি জানি হাজারো স্টুডেন্টের সমাগম হবে, তারা লেগেই থাকবে। তাদেরকে আমি ডিপ মোটিভেশন, ডিপ ডায়ান, মেনি আদার সাইকোলজিক্যাল ফ্যাক্টরস নিয়ে আলোচনা করতে করতে রাত কাটিয়ে দিতে পারবো, তোমরা চোখে পলক ফেলার সময় পাবে না। কিন্তু যখনই নিয়াজ ভাই পড়াবে তখনই তোমাদের জানতে হবে পড়ালেখা করতে খুব ভালো লাগে না। দিস ইজ নট পিওর এন্টারটেইনমেন্ট, দিস ইজ ইনফোটেইনমেন্ট। সেই জন্য বলবো ক্লাসে মনোযোগ দিয়ে সবার ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, তাতে করে ডেফিনেটলি ভালো হবে। ফাইন, আচ্ছা, আমি কালকে রাত্রে রাত্রে ফিজিক্সের 4টা লেকচারের নোট পোস্ট করছি। ভেরি গুড আজমাইন, কালকে তোমরা ধুমায়া সবাই নোট পোস্ট করছো, আমি দেখছি কালকে ধুমায়া সবাই নোট পোস্ট করছো। কিন্তু গতকালকে শুক্রবারে আমি কাউকে রিপ্লাই দিইনি, গতকালকে শুক্রবারে কাউকে রিপ্লাই দিই না। তোমরা আশা ছিলে শুক্রবার দিন ভাইয়া অফ ডে, তো ভাইয়া আজকে আমাদের রিপ্লাই দিবেন, আমিও বলেছিলাম দিব, দেই নাই বলে মানে কি দিব না, দেই নাই মানে দিব। কিন্তু শুক্রবার তোমরা প্রচুর পোস্ট করছো, তোমাদের ওই প্রত্যেকটা পোস্ট আমি দেখেছি। ফাইন, দেখেছি, কমেন্টিং এ যাই নাই, কত একজনের কমেন্ট করলে আর একজন হাউকাউ শুরু করে, ভাই আমি কি আপনার পছন্দের না, আমাকে কেন কমেন্ট করলেন না? তো সবাইকে যখন বসে দে ধারছে আজকে রাতে দাঁড়াও। ফাইন, আচ্ছা, তো এবার আসো আমরা ধীরে ধীরে অঙ্কগুলোর দিকে চলে যাই। একটি সিলিন্ডারের মধ্যে 3 এটিএম চাপ এবং 300 কেলভিন উষ্ণতায় 10 লিটার বায়ু আছে। ওকে, বায়ু আছে। হঠাৎ যদি চাপ, তাহলে কি কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলে দিছে সিলিন্ডারের মধ্যে এত চাপে মানে প্রেসার দেওয়া আছে, আরো দেওয়া আছে টেম্পারেচার উষ্ণতায়, এবং কতটুকু আয়তনের বায়ু আছে বলে দিছে, এবং বায়ুর গামা বলে দিছে। এরপরে যেটা বলেছে, চাপ যদি হঠাৎ দ্বিগুণ করা হয়, চাপ করা হয়েছে দ্বিগুণ, হঠাৎ, এই কথাটা ইম্পর্টেন্ট। এ নাম্বার অংশে বলছে হঠাৎ মানে রুদ্ধতাপীয়, হঠাৎ দ্বিগুণ করা হয়, তাইলে বায়ুর তাপ আয়তন ও উষ্ণতা কি হবে? তাহলে বায়ুর আয়তন ও উষ্ণতা কত হবে? তো প্রথম পার্টটা ভেরি ইজি। কিভাবে? আমরা এটা বুঝে গেছি, হঠাৎ বলেছে যখন, তখনই বুঝেছি হঠাৎ বৃষ্টি। হঠাৎ যখন হয়েছে তখনই এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা অ্যাডায়াবেটিক প্রসেস। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে দেখো আমাদের কিন্তু চাপ বলা আছে, তাই না? হঠাৎ চাপ দ্বিগুণের কথা বলা আছে, আয়তন চাইছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আয়তনের সম্পর্কটা কি? এটা আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ আয়তনের সম্পর্ক পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তো এই কথাটা চলে আসে যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস P2 V টু দি পাওয়ার গামা। তাহলে এবার এই জায়গা থেকে কিন্তু আমরা আয়তনটা বের করে ফেলতে পারবো। দেখো প্রথমে চাপ কত বলছে, 3 এটিএম, আমি সব ওই ইউনিটেই করলাম যেহেতু দুই পাশে একই রকম রাখবো, 3 এটিএম। দ্বিতীয় অবস্থায় বলেছে চাপ দ্বিগুণ মানে 6 এটিএম, এবং আয়তনের কথা যদি বলো, এই আদি আয়তন বলা আছে 10 লিটার, তাহলে এই আয়তনও লিটারে বেরোবে। এইটা সলভ করলে আমরা V2 কত এটা পেয়ে যাব, আমরা এটা পেয়ে যাব, তাই না? অনেক অঙ্ক আমরা করব, সব অঙ্ক ক্যালকুলেশন করে দেওয়া যাবে না, তারপরেও আমি এই প্রথম দিকে কয়েকটি অঙ্ক অবশ্যই ক্যালকুলেশন করে তোমাদেরকে দিচ্ছি। ওকে, ফাইন, ওকে, আচ্ছা, এটার আনসার আসবে 6.09 লিটার। তাহলে দেখো আমরা একটা আনসার প্রথমেই পেয়ে গেলাম, তাই না? এরপরে কি বলেছে, উষ্ণতা কত হবে? সো আমরা চাপ জানি, আমরা উষ্ণতা বের করতে চাই।
উষ্ণতা, তো আমরা তাপমাত্রা আর চাপের মধ্যে সম্পর্কটা জানি, পাটালি গুড় 1 গ্রাম, তাই না? উষ্ণতা কত হবে দুই ভাবে জানি, একটা হচ্ছে পাটালি গুড় 1 গ্রাম, এই যে পি ভি টু দি পাওয়ার গামা, পি টি টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা একটা জানি, এটা ইউজ করব না এখানে, এটা উল্টাটা ইউজ করব। দেখো এটাকে আমরা বলতেছি পাটালি গুড় 1 গ্রাম, পিটি দিয়ে পাটালি গুড় গামা 1 গ্রাম, এই যে 1 মাইনাস গুড়, এইটা দিয়ে কেন করব না? দেখো সূত্র আমরা দুটো জানি, আবার এতটুকু যদি আমি এততম রুট করে দিই তাহলে এটা লিখতে পারবো টি পি টু দি পাওয়ার গামা 1 মাইনাস গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টি পি টু দি পাওয়ার, এইটা ইউজ করব। দেখো এততম রুট করলে এটার উপরে পাওয়ার নাই, এটার উপরে এটার উল্টা পাওয়ার চলে আসবে, এটার উপরে এটার উল্টা পাওয়ার চলে আসবে। উল্টা পাওয়ারটা কত? উল্টা পাওয়ারটা হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কেন ইউজ করব? দ্যাটস ইম্পর্টেন্ট। কেন আমরা এই সূত্রতে দ্বিতীয়টাতে আসলাম? পয়েন্টটা থেকে উষ্ণতা বের করতে বলছে। তাহলে দেখো তাপমাত্রার উপরে কোনো পাওয়ার না থাকলে ভালো না, তাপমাত্রার উপরে যখন কোনো পাওয়ার থাকবে না তখন থেকে ক্যালকুলেশন সোজা হবে, যেহেতু তাপমাত্রাই আমার আলটিমেটলি ফলাফল, সবাই নিশ্চয়ই বুঝছো। তাহলে এই সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারবো T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস T2 P2 দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এখানে আমরা বাকিটা বসিয়ে দিতে পারবো। দেখো T1 প্রথমে টেম্পারেচার কত? এই যে 300 কেলভিন, প্রথমে টেম্পারেচার বলে দিচ্ছে 300 কেলভিন, এখানে 300 বসে যাবে। P1 প্রথমে চাপ 3 ATM, প্রথমে চাপ 3 ATM, তো ATM ই বসাইছি, দুই সাইডে একই রকম বসাবো 3 ATM। এইখানে চাপ কত? দ্বিতীয় অবস্থায় চাপ দ্বিগুণ 6 ATM। তার মানে বুঝতে পারছি যে এটাকে সলভ করলেই আমরা T2 পেয়ে যাব, এটাকে সলভ করলেই আমরা T2 পেয়ে যাব। এই T2টা বের করব, এই T2টা আমরা বের করে ফেলবো। দেখো তাহলে 300 ইন্টু ওকে 3/6 মানে হাফ হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1.4 ডিভাইডেড বাই 1.4। এইটা যদি আমি ক্যালকুলেশন করি টেম্পারেচার আসবে 365.7 ক্যালভিন, 365.7 ক্যালভিন, 365.7 ক্যালভিন। তো দুইটা অংশ আমরা করে ফেলছি, খুবই সোজা জিনিস, জাস্ট অঙ্কে সূত্র বসিয়ে নিতে হয়েছে, এটাতেই হয়ে গেছে, তাই না? এবার আসো, এবার দেখো যে এই যে লাইভ সেশন হচ্ছে, আজকের লাইভ সেশনটা কিন্তু 15 নাম্বার লাইভ সেশনটা আমি ফিজিক্স ম্যানিয়াক এবং আরএমএস দুই জায়গার একই পেজ থেকেই নিতেছি, তাই না? সো এই 14টা নেই নাই, তার মানে এই না যে ফিজিক্স ম্যানিয়াকে যারা আছে তারা পাওয়া হয়, তাদের জন্য কিন্তু ফিজিক্স ম্যানিয়া ওয়েবসাইটেই এটা প্লেস করা হয়েছে। এরপর থেকে সকল লাইভ আমি এভাবে করে কম্বাইনলি নিব। সেখানে দুই গ্রুপকেই বলতেছে, এখানে কোনো রেশারেশি ভাগাভাগি নাই, এমন না যে আরএমএইচ এর পোলাবান এই ফিজিক্স মিনিকের পোলাবান এখানে আছে, বরঞ্চ আমি দেখবো, আমি জানি যে ফিজিক্স মিনিকে যারা আছে তারা আসলে খুব সহজে আমার কন্টেন্টগুলো নিতে পারবে, এইটাও সত্য কথা। ওইখানে আমাকে ওরিয়েন্টেড মানুষজনই আছে, তো দেখবো এবার আরএমএইচ এবং ফিজিক্স মিনিকে সবাই মিলে মিশে আসলে কিভাবে করে জিনিসটাকে কোলাবোরেট করে, এটা দেখার বিষয়। ওকে ফাইন। আচ্ছা এবার আসো বি নাম্বারে কি বলছে? চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলে, ধীরে ধীরে মেরে জিন্দেগি মে আনা, ফাইন। তো ধীরে ধীরে যখন বলেছে ধীরে ধীরে, তো ধীরে ধীরে দ্বারা কি বুঝাইছে? স্লো প্রসেস। এন্ড অ্যাজ উই অল নো, স্লো প্রসেস মানে হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আজকে মজা হবে, আজকে পুরো ক্লাস জুড়ে থাকো, অনেক মজা করবো আমরা, তাই না? পড়ালেখার পাশাপাশি মজাও হবে। ফাইন। চাপ খুব ধীরে ধীরে দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? ধীরে ধীরে, তাই না? তো ধীরে ধীরে চাপকে দ্বিগুণ করা হয়েছে। তো চাপকে যখন ধীরে ধীরে দ্বিগুণ করছে তখনই আমরা বুঝে গেছি এটা একটা সমষ্ণ প্রক্রিয়া। তখন আয়তন কত হবে? ভেরি ইজি। সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, কোনো একটি প্রক্রিয়া যদি সমষ্ণ হয়, তাহলে আমরা চাপ আয়তনের সম্পর্ক খুব সহজেই জানি। P1 V1 ইকুয়ালস টু P2 V2, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা। তো আমাদেরকে বলেছে সেই ক্ষেত্রে আয়তন কত হবে। তো বাকি যেটা তো জানি, P1 3 ATM, P2 দ্বিগুণ করছে, খুব ধীরে ধীরে দ্বিগুণ করছে, এই যে চাপ দ্বিগুণ করছে মানে 6 ATM দুই সাইডে ATMই রাখছি, একক কাটা পড়বে, এটা কনভার্টের দরকার নাই। আর আয়তনটা আমরা লিটারেই বের করবো, আদিতে আয়তন ছিল 10 লিটার। তাহলে এটা যদি সলভ করি এখান থেকে আমাদের V2 বেরোয় আসবে, 30কে যদি 6 দ্বারা ভাগ করি 5 লিটার, তাই না? এইগুলো অঙ্ক, হ্যাঁ এগুলো অঙ্ক। এই প্রথম অঙ্কটা সোজা, বাট সব টাইপের অঙ্কই আমরা অঙ্কের উপর দিয়েই যাচ্ছি, তাই না? অঙ্ক করতে থাকবো, ভালো লাগা থাকবে, অঙ্ক করতে থাকবো। এই যে প্রান্তি বলতে লেট হয়ে গেল, হ্যালো স্যার, হ্যালো হাই, আসো ক্লাসে আসো, ফাইন। আচ্ছা তো দেখো এই অঙ্ক আমরা পেরেছি, তাই না? এই অঙ্ক আমরা পেরেছি, ভালো লেগেছে, এই অঙ্ক করতে আমাদের ভালো লেগেছে। তাহলে আমরা চলো আমাদের ভালো লাগাকে আর একটু লঙ্গায়িত করি,
লম্বায়িত, তাই না? লং। অনেক সময় টেনশিত, কিছু শব্দ আছে না বাংলা ইংলিশ মিলায় হয়, টেনশন ইংলিশ শব্দ, আর সেটাকেই হচ্ছে চিন্তিত, ওখান থেকে টেনশিত, লঙ্গায়িত। Fine, এবার আসো যে এত তাপমাত্রায় 200 কেলভিন তাপমাত্রায় 200 কেলভিন তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেন গ্যাসকে 200 কেলভিন তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে প্রাথমিক আয়তনের তৃতীয়াংশ করা হলো। গ্যাসটির উপর কৃতকাজ নির্ণয় করো। পাইছি মামা, তাই না? এই যে দেখো, আমি যে পড়াইছি এর আগে 14টা ক্লাস কিভাবে ইফেক্টিভ, সেটা কিন্তু এই অঙ্কগুলোর মাধ্যমেই তোমার পরীক্ষিত হবে, তাই না? সব টাইপের অঙ্ক এখানে আছে, সব ভাই, সব ভাইয়া। দেখো, তাহলে আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র পড়েছি, আমরা জেনেছি সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজ W ইকুয়ালস টু এনআরটি এনআরটি এলএন V2/V1, তাই না? এই সূত্র কেন নিছি? দেখো, কত গ্রাম অক্সিজেন বলা মানে মোল বার জানবো, তাপমাত্রা বলা, আরে তার মানে এটাই নিব। তো কত গ্রাম, আমরা মোলটা আগে বের করি। কত গ্রাম বলছে অক্সিজেন? 32 গ্রাম, 32 গ্রাম। তাহলে আমরা অক্সিজেন O2 আমরা জানি, তাই না, যে আমরা কত গ্রাম আছে 16 দ্বারা ভাগ করে দিব, তাই তো? তাহলে কত? 2 মোল, 2 মোল অক্সিজেন আছে, তাই না? 2 মোল অক্সিজেন আছে, তার মানে আমরা এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2, তাই তো? গেল। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু সবাই আমরা জানি, এটা দেওয়া থাকতে হয় না, এটা আমরা জানি 8.316, বসাই দিলাম আর এর ভ্যালু। টেম্পারেচার বলেছে 200 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস মানে 200 প্লাস 273 যোগ করতে হবে। কেন? আমরা ডেফিনেটলি ক্যালভিনে বসাবো, জুলে তাহলে আসবে। এত 2 মোল। আর এর ভ্যালু বসাইছি আমরা এসআই এককে, এবং টি এর ভ্যালু বসাই দিছি। এখন এই আয়তনের অনুপাতটা আমাদের এখানে বসাতে হবে। এখন এটা তো বলেই দিছে ডিরেক্টলি যে প্রাথমিক আয়তনের 1/3 হয়, মানে আয়তনের অনুপাত আদি যে আয়তন আর এখন যে আয়তন এর অনুপাত হবে 1/3, এর অনুপাত 1/3, মানে এই রেশিওটা আমি বসাইতে পারবো 1/3। তো এটা যদি আমি এখানে বসাই, তাহলে এই আনসার আমরা সবাই এখনই বের করে ফেলতে পারবো। এই যে দিলাম বের করে, দেখো এই যে তোমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছি, যে দেখো যে আনসারও আমি মিলাই দিতেছি। এটা দেখে অনেকে অবাক হয় যে নিয়াজ ভাই তো আনসার মিলাই দেওয়া লোক না, নিয়াজ ভাই তো আনসার করে দেয় না, সংকুচিত হয়েছে আমরা জানি কাজটা কি হয়, মাইনাস হওয়া উচিত, কাজটা মাইনাস হওয়া উচিত, ইজেন্ট ইট? আয়তন কমলে মাইনাস কাজ তো মাইনাসই আসবে। দেখো ক্যালকুলেশন করে 8642.7 এত জুল। তো নিয়াজ ভাই তো আনসার করে দেয় না, তো আমাদেরকে এতটাই ভালোবেসে ফেলেছে, আমাদের সবার জন্য আনসার করতেছে। আসলে কি তাই? হ্যাঁ, কিছুটা আনসার তাই জন্যই করছি, বাট সব অনেক অঙ্ক করাইতে গেলে ডেটা বসাই দিয়ে যদি বলি তোমরা আনসার পারবা, সেটা পারবা না এমন কোনো স্টুডেন্ট ক্লাসে থাকবা, আমি এটা আশা করি না। ওকে 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 ফাইন। ওকে, এই জান্নাত এরা জিজ্ঞাসা করছো নিশি আক্তারকে, কিরে তুই এই ক্লাসে কি করিস? এই ক্লাসে ক্লাস করে, তুমি কি ওকে চলে যেতে বলছো? ওরা সবাই ক্লাস করে, দেখছো? এরকম তোমরা জানো না, তোমার বন্ধুরা লুকায় লুকায় কিন্তু ক্লাস করে। এরকম আমার ছোটবেলায় একটা মেমোরি আমার এখন মনে পড়ছে, না বলার লোভ সামলাইতে পারতেছি না। আমার চাইল্ডহুড ফ্রেন্ড আছে, নাম এহসান আহমেদ ইমন, আমি ওর নামই বলে দিলাম, এহসান আহমেদ ইমন। ছোটবেলায় আমরা বরিশাল জেলা স্কুলে ছিলাম, আমি বরিশাল জেলা স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ইমনও হচ্ছে গিয়ে টপ 3-তে থাকতো। আমরা দুজনই বুয়েট থেকে পড়ালেখা করেছি, ও বুয়েট সিভিলে পড়েছে, আমি বুয়েট সিএসসি থেকে পড়েছি। তো ছোটবেলায় যখন ক্লাস 9-এ পড়ি, বার্ষিক পরীক্ষার আগে কে হবে স্কুলে ফার্স্ট, এটা নিয়ে তো একটা যুদ্ধ চলে। সো আমি জানতাম ওখানে আমি আমার নাম লিখে রেখেছি। তো যেটাই হোক, আমার বন্ধু আমার থেকে কিছু বেশি নাম্বার পাওয়ার জন্য ধর্ম শিক্ষকের কাছে লুকিয়ে লুকিয়ে পড়তে যেত, সে লুকিয়ে লুকিয়ে পড়তে যাইতো। পাশাপাশি আমাদের বাসা। আমি দোস্তরে জিজ্ঞাসা করি, দোস্ত পরীক্ষা সন্নিকটে কি চিন্তা? ও বলে, আরে কোনো চিন্তা নাই, আর ধর্ম টর্ম এগুলো পড়ার দরকার হয় না, ওই বই পড়ে যায় লিখে দিব। তো আমার আরেক বন্ধু বললো, তুই কি জানিস তোর ক্লোজেস্ট কম্পিটিটর লুকায়া লুকায়া অলিউল্লাহ হুজুরের কাছে ধর্ম পড়তে যায়? এ হতে পারে না দোস্ত, আমি এ মেনে নিতে পারি না, এ কিছুতেই হতে পারে না। বাপ মহারাজের মুভিতে আসে না যে সে শহর থেকে যখন ফিরে এসে দেখে তার পুরনো প্রেমিকা অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তখন বাপ মহারাজ বুকে হাত দিয়ে, এ কিছুতেই হতে পারে না, আমি মেনে নিতে পারি না। আমি তখন আমার ওই বন্ধুকে বললাম, আমার ওই বন্ধু নাম ছিল রাশেদ, আমার বন্ধু রাশেদ, তাকে বললাম যে না, এ বানায় মিথ্যা কথা কইস না ভাই, নির্ঘাত ভাই, আমি পড়তে যাই, আমি ওরা দেখছি লাস্টের দিন। তাই আজকেও পড়া আছে, কিছুক্ষণ পরে জোহরের নামাজ পড়ে কেবল মসজিদ থেকে আসছি, বলতেছে আজকেও পড়া আছে একটু পরে, তুই বিশ্বাস না হলে আমার সঙ্গে চল। আমি তখন গেলাম আমার বন্ধুর সঙ্গে, যাই দেখি ফার্স্ট বেঞ্চের কোনায় আমার বন্ধু বসা।
ফার্স্ট বেঞ্চের কোনো আমার বন্ধু বসে আছে, পড়তেছে ধর্মশিক্ষা, বার্ষিক পরীক্ষাতে পাস করতে চায়, সে আমাকে হারাতে চায়। ফাইন, তো এভাবে নয়, এভাবে নয়। তো ক্লাস করতে হয়, আমি যে বললাম যে ক্লাস করতে হয়, তাই না? ক্লাস করতে হয়, ক্লাস করতে হয়। তো এরকমই দেখবা তোমাদেরই সহপাঠী এই আমার নামও বলবে না, কি করবে জানো, লুকায় লুকায় উপকৃত হবে। পইরা টইরা এটা পাইছি গোল্ড মাইন, পইরা পইরা সুন্দর মতো পরীক্ষাতে ফিজিক্সে বেশি নাম্বার পাবে, জিজ্ঞাসা করবা দোস্ত তুই যে ফিজিক্সে বেশি নাম্বার পাস কি করা যেতে পারে? আমি এমনি পাই, ক্রিয়েটর আমাকে মেধাবী বানিয়েছে, আমি এমনি পাই, ফ্লেক্স বলতে চাবে না। তাই তোমাদের বলি ক্লাস করো সবাই ভাই, ক্লাস করো সবাই। আচ্ছা, এরপর দেখো যে এরপর একটি এনট্রপির অঙ্ক, এরপর একটি এনট্রপির অঙ্ক, তাই না? এরপর একটি এনট্রপির অঙ্ক। এখানে বলেছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। ওকে, ফাইন। এখন দেখো বাষ্পে পরিণত করতে হবে একটা বরফকে, এত তাপমাত্রা এত গ্রাম বরফকে আমরা এত তাপমাত্রা বাষ্পে পরিণত করব, তাহলে এখানে অনেকটা পথ আমরা হাঁটবো, তাই না? অনেকটা পথ আমরা হেঁটে যাব, আমরা অনেকটা পথ হেঁটে যাব, আমরা অনেকটা পথ হেঁটে যাব, দূর দূরান্তে চলে যাব। দেখো যে কোথা থেকে কোথায় যাব। প্রথম কথা যে প্রথমে আছে বরফ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ভর আমরা জানি 50 গ্রাম, ভর আমরা জানি। এই যে বরফ যিনি রয়েছেন সেই বরফকে আগে আমাদের বরফই রাখতে হবে, বাট 0 ডিগ্রি বরফ করতে হবে, কারণ আমরা জানি বরফ প্রথমে 0 ডিগ্রির বরফ হবে তারপরে গলবে। তাইলে বরফ বরফই রইল, হয়ে গেল 0 ডিগ্রির বরফ। তাহলে বুঝতে পারছি এখানে 0 ডিগ্রির বরফ হয়ে, এইটা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি ক্লাসে। তাও এখানে আমি গড়পত্তায় অনেক অঙ্ক করব, যা যা আসবে সামনে জাস্ট ওগুলো করে ফেলবো আর কি। আছে না, তুমি যখন ঝালমুড়ি মাখাও প্রথমে মুড়ি দাও, চানাচুর দাও, মরিচ পেঁয়াজ কাটা দাও, সব দিয়ে পরে যে মাখায়, তো ব্যাপারটা এরকম, আমরা তো সব ওখানে পড়েছি, এখানে জাস্ট ওই জিনিসটাকে ব্লেন্ড করা। ফাইন, তাহলে এখানে একটা এন্ট্রপির চেঞ্জ আসবে, ডেলেসন। ওকে, ধীরে ধীরে অঙ্কের কাঠিন্য বাড়বে, লাস্টে যে কাঠিন্য অনেক বেড়ে যাবে। সো ওই পুরোটা জানিতে থাকতে হবে। প্রথম অঙ্ক দেখে ওই যে কেউ জাজ করতে যাও না, এইগুলি মানে আমি সব পারি, এগুলি পারো না তা জানি, এরপরে এগুলো আরও পারবা না, তাই জন্য পুরোটা ক্লাস করবা। ফাইন, এবার এই বরফ 0 ডিগ্রির বরফ হচ্ছে গিয়ে গলবে, 0 ডিগ্রির বরফ গলবে। তো বরফ যখন গলবে তখন পানি হবে, 0 ডিগ্রির বরফ গলে পানি হয়ে যাবে, তাই না? 0 ডিগ্রির পানি হবে। তাহলে এইখানে একটা এন্ট্রপির পরিবর্তন হবে ΔS2, এখানে একটা এন্ট্রপির পরিবর্তন হবে ΔS2। এরপর কি হবে? এরপর কি হবে বলো? এরপর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই পানি 100 ডিগ্রির পানি হবে, এই পানি তখন 100 ডিগ্রির পানি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। 0-র পানিকে নিয়ে যাব 100-র পানি, ফুটন্ত পানির দিকে। তাহলে এইখানে একটা এন্ট্রপির পরিবর্তন হবে যেটা হচ্ছে ΔS3। ওকে, ফাইন। দেন কি হবে? দেন সেই 100 ডিগ্রির পানি ধীরে 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 বাষ্পে পরিণত হবে। তো এইখান থেকে স্টিম তৈরি হবে বা বাষ্প তৈরি হবে। এটা পানিই ছিল, 100 ডিগ্রির পানি, যেটা এখানে এসে বাষ্পায়িত হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। তার মানে এই জায়গাতে এসে আরো একটা এন্ট্রপির চেঞ্জ হবে। তাইলে দাঁড়াইলো ব্যাপারটা এরকম, এই চারটা এন্ট্রপির চেঞ্জ, চারটা ফেজে এন্ট্রপির চেঞ্জ, এই চারটা ফেজে এন্ট্রপির চেঞ্জের যে যোগফল সেটাই মোট এন্ট্রপির পরিবর্তন, সেটাই মোট এন্ট্রপির পরিবর্তন, সেটাই মোট এন্ট্রপির পরিবর্তন। তাহলে এবার আমরা এন্ট্রপির পরিবর্তন বের করতে চাই প্রত্যেকটা ফেজে, খুব সহজেই বের করা যাবে, খুব সহজেই বের করা যাবে ফেজ বাই ফেজ। প্রথমটাতে যখন কি হয়েছে, যখন বরফই রয়েছে, তাপমাত্রা বেড়েছে, যখন তাপমাত্রা বাড়ে তখন এন্ট্রপি পরিবর্তনের সূত্র কি? এম এস এলএন T2/T1। আদি তাপমাত্রা কত ছিল, এখন তাপমাত্রা কত। এসটা হচ্ছে যে বস্তুটার তাপমাত্রা বাড়তেছে তার আপেক্ষিক সূত্র, তার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, তাই না? তো ফাইন, আমরা এটা জানি। এটা কার নিব? বরফের আপেক্ষিক তাপ 2100। পানির যেমন 4200, বরফের 2100। এটা তো বরফের তাপমাত্রা বাড়ছে। এবং কত গ্রাম বরফ আছে, কত গ্রাম বরফ? 50 × 10⁻³ কেন? কারণ হচ্ছে 50 গ্রাম বলছে, কেজিতে নিছি। তাপমাত্রা দেখো আদিতে শেষে কত? শেষে 0 ডিগ্রি মানে 273 কেলভিন, আর আদিতে ছিল -5 ডিগ্রি মানে 268 কেলভিন। 273 সঙ্গে -5 যোগ করছি। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডেলেসনটাকে পেয়ে যাব, এখান থেকে ডেলেসনটাকে। এই যে দেখো কত ভালো, সব অঙ্ক পারলে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, তাই না? প্রথম দিকে কয়েকটা করে দিয়ে নিই, দাঁড়াও। ফাইন, ইন্টু এলএন 273 ভাগ 268,
তাহলে এখান থেকে আমি পেয়ে যাব এন্ট্রপির পরিবর্তন 1.94 জুল, 1.94 জুল পার ক্যালভিন গেল ডেলেসন। এবার আসবে ডেলেস টু, এবার আসবে ডেলেস টু, এই যে ডেলেস টু। সো ডেলেস টু, ডেলেস টু, ডেলেস টু কি বলে? ডেলেস টুতে আমাদের পানি, বরফ থেকে পানি হয়েছে, যখন বরফ গলে তখন এন্ট্রপির পরিবর্তন আমরা জেনেছি এম এল এফ ডিভাইডেড বাই 273, এম এল এফ ডিভাইডেড বাই 273। এম এর ভ্যালু আমরা জানি 50 গ্রাম, 50 10⁻³ এল এফ 336000 ডিভাইডেড বাই 273। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এস টু, এস টু, এস টু, এস টু 50 10⁻³ 50 50 50 50 50 10⁻³ ইন্টু 336000 ডিভাইডেড বাই 273 ডিভাইডেড বাই 273। এটা করলে এখান থেকে চলে আসবে 61.63, 61.63 জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন গেল এটা। এবার আসো 3 নাম্বারে। এবার কি হবে বলো তো? এইবার 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 খুকু চোখ মেললো, একটা কবিতা ছিল এরকম না? ফাইন, পানি, পানি থেকে পানি বা তাপমাত্রা গিয়েছে বেড়ে, পানি থেকে পানি কিন্তু তাপমাত্রা গিয়েছে বেড়ে। তো সেক্ষেত্রে কি হয়? এমএস, এমএস এলএন টি টু বাই টি অন, এমএস এলএন টি টু বাই টি অন, এমএস এলএন টি টু বাই টি অন, এমএস এলএন টি। আমি জীবনেও ধর্ম প্রাইভেট পড়ি না, একজন বলছো। হ্যাঁ, এটা পড়ার তো কিছু নাই, এটা তো পড়ার কিছু নাই, আমিও পড়তে চাই নাই, আমিও চাইনি যে এমন কোনো কিছু করতে যেইটা আসলে জীবনে তেমন কিছু অ্যাড করে না। ধর্ম একটা নৈতিক শিক্ষা, এইটা নিয়ে এক্সট্রা স্যারের কাছে পড়া বেশি নাম্বার পাওয়ার যে চিন্তা, সেটা কতখানি ভালো চিন্তা, সেটা কতখানি পজিটিভ। ইউ মাস্ট জাজ হিম, রাইট? আমার খুব ক্লোজ বন্ধু তো, ওরে আমি এটা বলে সামনাসামনিও পচাই, এখন ছোটোবেলার ব্যাপার ছিল। তো এই জন্যই বলছি ইউ মাস্ট জাজ হিম, তোমরা কেউ ওরকম হয়েও না। তাতে কি হয়, একটা কথা আমি তোমাদেরকে বলি, দেখো তুমি যদি নেগেটিভ হও তোমার সঙ্গে কিছু নেগেটিভই হবে, তুমি যদি পজিটিভ হও তোমার সঙ্গে পজিটিভ হবেই হবে, এটাই দুনিয়ার নীতি, তোমার সঙ্গে পজিটিভ হবেই হবে। তো আমার ওই বন্ধু ধর্ম প্রাইভেট পড়ে কি আমার থেকে ফার্স্ট হতে পেরেছিল? পেরেছিল কি ওই বছর? না, পারে নাই, পারে নাই, পারে নাই, পারার কথাও না। আমি পড়ি নাই, খালি দেখতে গেছিলাম বন্ধু এখানে কি করে। বিশ্বাস ভেঙে গেছে, না এ কিছুতেই হতে পারে না। যাই হোক, এবার আসো এখানে। ফাইন। তো এইবার 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 এবার কিন্তু পানি, এখানে পানির এস কিন্তু 4200। তো এম আমরা জানি, এম হচ্ছে গিয়ে 50 গ্রাম, আর এখানে 4200, এখানে 4200 ইন্টু এলেন, এলেন পানি কত হইছে? 0 থেকে 100, মানে 273 ছিল, ওখান থেকে 373 হলো। ফাইন। তাহলে এইখানের এন্ট্রপির পরিবর্তনটাও, এইখানের এন্ট্রপির পরিবর্তনটাও, এইখানে এন্ট্রপির পরিবর্তনটাও আমি বের করে ফেলতে পারবো এখন। 373 ডিভাইডেড বাই 273। ফাইন। আচ্ছা, তো এটা যদি আমি ক্যালকুলেট করি, 65.54 জুল পার ক্যালভিন গেল। আর থাকলো একজন বাকি, সেটা হচ্ছে ডেলেস ফোর। ডেলেস ফোরটা আমি এখানে বের করি, যেখানে পানি বাষ্প হয়েছে, যেখানে পানি বাষ্প হয়েছে। তো পানি যদি বাষ্প হয়, পানি যদি বাষ্প হয়, পানি যদি বাষ্প হয়, পানি যদি বাষ্প হয়, তখন কি হয়? এম এল ভি, এম এল ভি, এম এল ভি ডিভাইডেড বাই 373, এটা আমরা জানি। এম হচ্ছে 50 গ্রাম, 50 10⁻³ এল ভি 222268 বাষ্পীভবনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, রাইট? এখানে 373 দ্বারা ভাগ, এখানে 373 দ্বারা ভাগ 50 10⁻³ ইন্টু 2268 ডিভাইডেড বাই, এই যে এই তো এই যে এটার ভ্যালু হচ্ছে 304, 304.02। ডান, আমাদের আনসার হয়ে গেছে। চারটারই ভ্যালু আমি পেয়ে গেছি, চারটার ভ্যালু এখানে বসাও এবং যোগ করে আনসারটি এখানে বসাও। সিম্পল, যোগ করে আনসারটি এখানে বসাই দিতে পারবো। পারবো না এমন কোনো স্টুডেন্ট ক্লাসেই নাই, আমি জানি, তাই না? পারা না পারার মধ্যে শুধুমাত্র তোমার ওই এফোর্টেরই পার্থক্য থাকে, তাই না? ফাইন, আমি 98। ওকে, 98। ভাই আমি পিএসসিতে ধর্মে 100 পাইছিলাম, আমি আমার এহ জীবনে কোনো দিন ধর্মে 100তে 100 পাই নাই। এটা কিভাবে পায়? এই যে জানি না, বাংলা, ইংলিশ, ধর্মশিক্ষা, সমাজবিজ্ঞান,
এগুলোতে 100 দেন না টিচাররা। আমার যতটুকু মনে আছে যে এরা অল্প কিছু নাম্বার টাম্বার রেখে দেয় হাতে, ওটা তার কাছে থেকে যায় মজুদ, তাই না? ওটা থেকে যাওয়ার কারণে টিচাররা জীবনে অনেক, জানি না, স্বর্ণ মুদ্রার মতো স্টুডেন্টের নাম্বার আমি রেখে দিব, তাতে কি হবে? তাতে স্যার জিতবে। যাই হোক, আমি জানি না কেন এটা। ফাইন, এবার আসো, এই এই ক্লাসে কই 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 কই, এই যে এবার আসো এর পরের অঙ্কে, তাই না? এর পরের অঙ্কে আমরা চলে যাব, এর পরের অঙ্কে আমরা চলে যাব। ফাইন, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম, এই দেখো এই অঙ্কটা পারবো আমরা, এটা আমি বলেই দিচ্ছি তোমরা পারবা। 1 গ্রাম পানির তাপমাত্রা এত থেকে এত তাপমাত্রার বরফে পরিণত করতে সামগ্রিক এন্ট্রপি পরিবর্তন কত? সবাই আমরা এটা পারবো, সেটাকে আহামরি কঠিন, জাস্ট মুখে বলে দিলেই পারবো। ওই আগের অঙ্কটা একই অঙ্ক, জাস্ট এই দুইটা হচ্ছে কি দুইটা ফেজ থেকে। 1 গ্রাম পানি আছে, আমি বলে দিচ্ছি, তাও ধরাই দিচ্ছি, 1 গ্রাম পানি, 1 গ্রাম পানি, 1 গ্রাম পানি যার তাপমাত্রা 20, তো বানাবো হচ্ছে বরফ। বলছে যে এত থেকে মাইনাস এত তাপমাত্রার বরফে রূপান্তরিত করো, উল্টা দিকে ট্রাভেল করব। প্রথমে এই পানিকে আমরা 0 ডিগ্রির পানি বানাবো, 0 ডিগ্রির পানি বানাবো। এই পানিকে আমরা 0 ডিগ্রির পানি বানাবো, মানে 1 গ্রামই থাকবে, বাট 0 ডিগ্রির পানি হবে, তাই না? এখানে একটা এন্ট্রপির পরিবর্তন, এটা মাইনাস আসবে। ওই তাপমাত্রা যখন তুমি বসাবা, T1 বসাবা হচ্ছে 20 ডিগ্রি, 20 + 273, আর T2 বসাবা হচ্ছে গিয়া 0 + 273 বা 273, দেখবা আনসারটা মাইনাস আসবে, এন্ট্রপির পরিবর্তন এইটুকু মাইনাস আসবে। এরপরে সেই পানিকে আমি বানাবো বরফ, সেই পানিকে বানায় দিব বরফ, এটা হয়ে যাবে বরফ। পানিকে যখন বরফ বানাবা 0 ডিগ্রির বরফ হবে। তো এইখানে ΔS2, ওই একই সূত্র, পানি বরফের mLV / 273, বুঝতেই পারতেছো, mLV / 273, ওকে? তো এটা দিয়ে তুমি হচ্ছে কি এটা বানাই ফেলতে পারবা, ওইখানে তুমি এন্ট্রপির পরিবর্তনটা বের করতে পারবা। এরপরে 3 নাম্বার ফেজে কি করবা? এরপরে সেটাকে আবার -10 ডিগ্রির বরফ, সেটাকে আবার -10 ডিগ্রির বরফ, বরফই থাকবে, বরফই থাকবে, জাস্ট ওই 1 গ্রামই হবে। আমাদেরকে -10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে বরফ থেকে বরফ বানানোর যে প্রক্রিয়া, সেটাতে আমরা সূত্র বসাবো, এটাও মাইনাস আসবে। হ্যাঁ, এটাও মাইনাস আসবে, তাই না? তাপমাত্রা তো আসলে কমতেছে, 0 থেকে -10, 273, মানে 273 থেকে -10, মানে বুঝতে পারতেছো, 273 থেকে 263 হবে। T1 273, T2 হবে 263। 3টা এন্ট্রপি বের করে যোগ করে দাও, 3টা এন্ট্রপি বের করে যোগ করে দাও, আনসারটা নিজেই পেয়ে যাচ্ছে। একই অঙ্ক দুইবার এই জাস্ট সূত্রে বসায়া বিভিন্ন কেস থেকে আমরা করতে পারবো, দুইবার করার কোনো মানে হয় না। এটা আমরা 3-4 বার করে ফেলছি। ওয়ালাইকুম আসসালাম আয়শা, এবার আসো, গেল এটা। এরপরেরটা দেখো, এরপরেরটা, এই অঙ্কটা, এই অঙ্কটা ভালো, এই অঙ্কটা ভালো। এর একটা সেমি টাইপ অঙ্ক আমি 2য় নাম্বার ক্লাসে করাইছিলাম, বাট এই অঙ্কটা খুবই ভালো। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ভালো। সময় নিয়ে করলে পরে এই অঙ্কের তাৎপর্য বুঝতে পারবো, সময় নিয়ে করলে পরে এই অঙ্কের তাৎপর্য বুঝতে পারবো। এটা একটি বুয়েট স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা একটি বুয়েট স্ট্যান্ডার্ড অঙ্ক। আমি যখনই তোমাদেরকে লাইভে পড়াই, আমি একটা সময় ছিল লাইভ খুব এনজয় করতাম, প্রচুর লাইভ নিতাম 23-24 সালে, প্রচুর, তাই না? ইফেক্টিভ লাইভগুলো তখন হতো, নিতাম। কিন্তু পরবর্তী সময়ে এসে আমি লাইভকে খুব একটা প্রায়োরিটি দেই না। কারণ কি জানো? আমি যখন এই ক্লাসগুলো রেকর্ড করি, তখন তোমরা আমার সামনে থাকো না, তখন আমি জানি যে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট আমি করতে থাকি। ওরা নাই তো কি হয়েছে, আমার মোটিভেশনও আপ ডাউন করে না যেভাবে করে তোমাদের লাইভের অডিয়েন্স আপ ডাউন করে। তখন আমি জানি কমপ্লিটলি, ইফ আই ডেলিভার এভরিথিং, স্টুডেন্ট টুমরো উইল বি সেইং দ্যাটস দ্য ক্লাস, তাই না? তো ওটাই ম্যাটার করে। তো ওই জায়গা থেকে যখন লাইভে থাকি, তখন তোমরা করো কি, আরো প্যারা দাও, এই লাইভটা একটা ওয়েভের মতো হয়ে যায়, তাই না? লাইভটা একটা ওয়েভের মতো হয়ে যায়, লাইভটা একটা ওয়েভের মতো হয়ে যায়। দেখা যায় যে তোমরা বারো কমো, তখন এই আমি তো ভালো ভালো অঙ্ক করাচ্ছি, বললাম কই গেল, গল্প করলে আবার বাড়ে। তো যাই হোক, হোয়াটএভার, তো এটা বরঞ্চ পড়ানোর ক্ষেত্রে কিছুটা অন্তরায়। তারপরও আমি তোমাদেরকে বলবো, কথা এটাই সত্য, লাইভে তুমি থাকো আর না থাকো, আমি যা পড়াইতে দাঁড়াইছি ভাইয়া, ওটা আমি পড়াবো। দিন শেষে ওটা তুমিই বলবা যে তোমার উপকার হয়েছে। তবে তোমাদের কাছ থেকে চেয়ে নিব, পুরো সেশন জুড়ে আমাকে মোটিভেটেড রাখো। এই ডায়লগটা আমার খুব মাথায় এসে যাচ্ছে, তুম হামসে মোহব্বত করো, হাম তুমে বেবফা নেহি করেঙ্গে, তুম হামসে মোহব্বত করো, হাম তুমে বেবফা নেহি করেঙ্গে। সো এটা কেন বলেছি, তোমরা লাইভে থাকো, তাতে ক্লাস নিতে আমার আর একটু ভালো লাগবে। ওকে, ফাইন। এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, যে এবার আসো আমরা এই অঙ্কটা সলভ করি, এই অঙ্কটা সলভ করি। এখানে বলেছে এ সি বি পথে, কোনো সিস্টেমকে
এ থেকে বি অবস্থানে নেওয়া হয়েছে, হলো। তো এখন চিত্র দরকার, এই অঙ্কে ডেফিনেটলি চিত্র দরকার। তো আমি এই যে চিত্র এখানে এঁকে নিচ্ছি, দেখো চিত্রটা আমি এঁকে নিচ্ছি, কোন সেই জিনিস যেটাকে আমরা এইসব বলতেছি, তাই না? চিত্রটা এখানে নাই, চিত্রটা আমি এঁকে নিচ্ছি, দেখো চিত্রটা আমি এঁকে নিচ্ছি, তাই না? চিত্রটা আমি এঁকে নিচ্ছি, দেখো আমার এখানে এক্সিলেন্ট, দেখো চিত্র ছিল যে টাইপের ভুলে চিত্র এখানে দেয় না, বুঝছো? কিন্তু আমার মাথায় আছে যে এই অঙ্কে কি হতে পারে চিত্র, এখন তো টাইপিস্টে পিনানো দরকার, তাই না? ফাইন। আচ্ছা, সো দেখো যে এ সি বি পথে এইটা হচ্ছে এ বিন্দু, আর মনে আছে কোনটা কি হবে, ওকে? এস এ সি বি পথে এ হতে বি অবস্থানে, এটা হচ্ছে বি বিন্দু, আর তাহলে এইটা সি বিন্দু। দেখো এ সি বি পথে এ থেকে বি অবস্থানে নেওয়া হলে 200 জুল তাপ গৃহীত ব্যবস্থা কর্তৃক শোষিত হয় এবং 100 জুল তাপ সিস্টেম, এবং সিস্টেম 100 জুল কাজ সম্পন্ন করে। এখন বলছে এ ডি বি পথে যদি কাজ সম্পন্নের পরিমাণ এত জুল হয়, ওকে ফাইন ফাইন, তাইলে দেখো এইটা এইরকম হবে, এই যে বুঝে গেছি, সিটা এখানে হবে আর ডিটা এখানে হবে। এইবার আমি ক্লিয়ার, ছবি আমি অঙ্ক দেখে প্রেডিক্ট করে ফেলছি। ফাইন, এইবার আমরা আসো অঙ্কটা করতে পারবো, এই কনসেপ্ট আমি ক্লিয়ার করছি ক্লাসে 2 থেকে 3 নাম্বার ক্লাসে। এখন আমরা এটা করব, মেজরিটি যারা আসলে ক্লাস করো নাই তারা কিন্তু এটা বুঝবা না, এখন করলে তুমি উপকৃত হবে। এই অঙ্কটা স্ট্যান্ডার্ড, এটা বুয়েটে আসার মতো এই অঙ্ক, এটা এই এইচএসসি পরীক্ষাতে আসবে এটা আমি আশা রাখি না, কিন্তু এটা অ্যাডমিশনে আসবে সেটা আমি আশা রাখি। কিন্তু যদি এইচএসসি পরীক্ষাতে দেয় তখন কিন্তু তুমি না পারি, এটা আমি বুঝি নাই বললে হবে না, করতে হবে। ওকে ফাইন, আচ্ছা পড়তে হবে। এবার দেখো এ ডি বি পথে যদি কাজ সম্পাদনের পরিমাণ, প্রথম অঙ্কে বলছে এ ডি বি পথে, মানে এ থেকে ডি হয়ে বিতে যাবে, এ থেকে ডি হয়ে তারপরে বিতে যাবে, এই পথে যদি এ থেকে বিতে যায়, এ ডি বি পথে যদি কাজ সম্পন্নের পরিমাণ এত জুল হয়, মানে কৃতকাজ ডিডাব্লিউ কোথায়, এ ডি বি পথে কৃতকাজ কাজ সম্পন্নের পরিমাণ 60 জুল হয়, তাহলে এ ডি বি পথে কি পরিমাণ তাপ শোষিত হয়েছে, মানে আমাদের ডি কিউ লাগবে, এ ডি বি পথে ডি কিউ বের করতে চাই। সো এটা বের করা তো খুবই সহজ ছিল, আমরা জাস্ট তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে দিলে হয়ে যাওয়া উচিত ছিল। প্রথম সূত্রে বলেছে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ। তো আমরা তো ইহা জানি যে এইটাই আমরা বের করতে চাই, এ ডি বি পথে যদি তাপ শক্তির পরিবর্তন জানি এবং এ ডি বি পথে যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানি এবং এ ডি বি পথে যদি কৃতকাজ জানি, যোগ করে দিলে আনসার পাবো। বাট আমরা তো সবগুলো জানি না, আমরা দেখতেছি আমি এটা জানি 60 জুল, এখন যদি কোনোভাবে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানতাম তাইলে আমি আমার আনসার পাইয়া গেছিলাম, কিন্তু ওইটা আমি জানি না, এইটা বের করতে হবে। তো এইটা বের করার ওইটা হচ্ছে প্রথম চিত্র। কিভাবে, কিভাবে দেখো, এই যে মনোযোগ, আমি যদি এ সি বি পথে চিন্তা করি, দেখো এ সি বি পথের কথা বলা আছে, এ সি বি পথে চিন্তা করি, এ থেকে সি হয়ে বিতে গেছে, ওই পথে যদি আমি এই সূত্র অ্যাপ্লাই করি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা জানি যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এবার কোন পথে, এ সি বি পথে, এ সি বি পথে, এ সি বি পথে, এ সি বি পথে। এখন দেখো এ সিবি পথে সিস্টেমে এ থেকে বি অবস্থানে নেওয়া হলো, 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়েছে, মানে এইখানে সিস্টেম কতটুকু তাপ নিছে, 200 জুল, এটা বলে দিছে, এইটা বলে দিছে 200 জুল, এটা 200 জুল সিস্টেম নিছে মানে প্লাস, সিস্টেম শোষণ করছে, সিস্টেমের মধ্যে ঢুকছে, সিস্টেমের সাপেক্ষে সবকিছু সিস্টেমের মধ্যে ঢুকছে মানে এটা প্লাস। ফাইন, এরপর দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা এখানে জানি না, বাট এখানে কৃতকাজ বলে দিছে, সেই ক্ষেত্রে কৃতকাজ সিস্টেম 100 জুল কাজ সম্পন্ন করে, কে করে, সিস্টেম করে, কে করে, সিস্টেম করে, মানে সিস্টেম দ্বারা কাজ মানে প্লাস কাজ, মানে এখানে সে 100 জুল কাজ করেছে, এখানে সে 100 জুল কাজ করেছে, তাহলে এখান থেকে ডি ইউ ইকুয়ালস টু এ সি বি, এটা এখানে বিয়োগ করে দিলে, এটা এখানে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব 100 জুল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এখন এইটা কেন আমাদের দরকার, মনে রাখবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আদি এবং শেষ অবস্থানের উপরে ডিপেন্ড করে। তুমি খেয়াল করে দেখো যে এইখানে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, মানে তার আদি বিন্দু এ, শেষ বিন্দু বি, যে পথেই সে আসুক না কেন, যদি আদি বিন্দু শেষ বিন্দু এক হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই থাকে, তাহলে তোমরা বুঝতে পারতেছো এই পথে ঘুরে আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ সি বি
আবার এই ডি হয়ে যদি ঘুরে আসে তাইলেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ ডিবি, এই দুটা সমান। কেন সমান? আদি এবং শেষ এক। খেয়াল করে দেখো, এ থেকে শুরু হয়ে বিতে আসছে, এখানে এ থেকে শুরু হয়ে বিতে আসছে, মাঝখানে এ সি হয়ে আসছে ও ডি হয়ে আসছে। ডাজেন্ট ম্যাটার, শেষ বিন্দু আর শেষ বিন্দু এবং আদি বিন্দু যদি সেম হয় তাইলে দুই ক্ষেত্রেই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সমান হয়। মানে এটাই হচ্ছে এ এ ডি বি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এ ডি এ ডি বি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই 100। তার মানে এখানে বসে যাবে 100, এখানে যদি 100 বসে যায় তাহলে এইটার আনসার হবে হচ্ছে গিয়ে 160 জুল। 160 জুল আনসার। সুন্দর কিন্তু অঙ্ক, এই কনসেপ্টটা সুন্দর। যদিও আমি এটা 2 নম্বর ক্লাসে করাইছিলাম, 2 অথবা 3 নম্বর ক্লাসে করাইছিলাম, তারপরেও এই যে কনসেপচুয়ালি সেই অঙ্কটা আসছে। তুমি বইয়ে এই অঙ্কটি দেখবে না, বাট এই ছোট্ট একটি কনসেপ্ট তোমাকে কোথাও না কোথাও আটকে দিবে। সেই আটকে থাকা যাবে না, থেমে থাকা যাবে না। স্থবিরতা মানেই দুর্বলতা, গতিময়তাই হচ্ছে পজিটিভিটি। ফাইন। তো থেমে থাকা যাবে না, চলতে থাকতে হবে, তাই না? চলতে থাকতে হবে। ভেরি গুড। এই যে রুদ্র বর্মন বলছে এই অঙ্কটা করানো হয়েছে। রুদ্র এই যে যে বলছে এই কিন্তু অনেক ওয়েট আছে। অনেক ওয়েট আছে। আমি যখন ক্লাস করতাম অনেক কথা বলতাম না, মনে আছে? আমি ক্লাস করতাম জুয়েল ভাই বা সব বাঘা টিচারদের ক্লাসে যখন আমি বসতাম, আমি জানতাম এখানে বক বক করার কোনো ফলাফল নাই, চুপচাপ থাকতাম। মানে এমনভাবে তাকায় থাকতাম বোর্ডের দিকে, টিচার আমাকে দেখলে ভয় পাবেন এই অর্থে যে ভাই এত মনোযোগ দিয়ে বোর্ডে তাকায় রইছোস, এর মধ্যে কি দেখতেছোস? এত পড়ালেখা তো বুঝতেছোস, আরো কি দেখতেছোস? তো যাই হোক, খুব মন দিয়ে তাকায় থাকতাম, ফালতু কথা বলতাম না। অনেক জায়গায় দেখতাম টিচার এই জিনিসটা আরো ভালো মতো বলতে পারতেন, হয় নাই, আরো সুন্দর হইতে পারতো কথাটা, কিন্তু সেটা কাউরে বইলে আমি নিজে বড় এটা দেখানোর চেষ্টা করতাম না, চুপ করে দেখতাম। আমি বুঝে গেছি কি হয়েছে, ওইটা আরো তাড়াতাড়ি করা যাবে। ভাই আর বহুত লাইন লিখতেছে, সমস্যা নাই, বুঝাক, কারণ ওনার থেকে আরো অনেক কিছু শিখবো। সো দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট। সো যখন আমার মনে পড়ে জুয়েল ভাই জিজ্ঞাসা এই লাস্ট বেঞ্চের কর্নার তুমি বুঝেছো, আমি বলতাম ইউ ক্যারি অন, আমি বুঝে নিব। এই কথাটা শুনে একবার তিনি আমাকে বললেন তুমি দাঁড়াও মাই বয়, দ্যাটস মাই বয়। একে বলে স্মার্ট স্টুডেন্ট। আমি অবাক হলাম, এখানে স্মার্টের কি দেখলেন ভাই? সো এই কথাটা বলা, ইউ কন্টিনিউ, আমি ওটা বুঝে নিব, আপনি আপনার সময়ের মধ্যে সব কিছু ডেলিভার করেন ভাই, তাইলেই হয়েছে। বোঝাবুঝি এডি নিয়ে ভয় পাই না। তো এইটা হচ্ছে গিয়ে দ্য পজিটিভ স্টুডেন্ট, তাই না? তো তারপরেও আমি বলবো সবাই এরকম হবে না। তো তো তোমাদেরকে মনোযোগের সঙ্গে ক্লাসে ওই ওয়েটটা ধরে রাখতে হবে, গ্র্যাভিটি, তাই না? গ্র্যাভিটি। তো গেল তো এটা, এই অঙ্কটা তো গেল। এরপরে আসো 2 নাম্বার কি বলছে? বক্রপথে বি হতে এ অবস্থানে প্রত্যাবর্তন করলে, এই বি থেকে এতে প্রত্যাবর্তন করতে চায়, এই বি থেকে এতে, এই যে বক্রপথে প্রত্যাবর্তন করলো, হ্যাঁ, বক্রপথে বি থেকে এতে প্রত্যাবর্তন করলে সিস্টেমের উপরে কাজ 50 জুল সম্পাদিত হয়। সিস্টেম কতটুকু তাপ বর্জন করবে, সিস্টেম কতটুকু তাপ শোষণ বা বর্জন করবে। আবারও আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে দিব, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। দেখো এইটারই অনেকগুলো পার্ট। আবারও আমরা এখানে এই সূত্রটা দিব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবং এবার এখানে কি বলেছে, এবার বি থেকে এতে উল্টা পথে প্রত্যাবর্তন, বি থেকে এতে আসছে ডিরেক্ট, আর কোনো সি আর ডি হয়ে না, আর কোনো ভায়া হয়ে না, বি থেকে এতে চলে আসছে। এইটা কিন্তু করানো নাই, কিন্তু এই কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। দেখো যে এবার উল্টা পথে এসেছেন তিনি, উল্টা পথে এসেছেন, এবং এখানে বলে দিছে প্রত্যাবর্তন করলে সিস্টেমের উপর, এই কথা ইম্পর্টেন্ট, কার উপর? সিস্টেমের উপর, সিস্টেমের উপর ঝাইপা পড়ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে কাজ সিস্টেম করে নাই, সিস্টেমের উপর করা হয়েছে, সিস্টেমের উপরে করেছে কাজ। এটা কি? বি থেকে এতে, দেখো বি থেকে এতে, বি থেকে এতে, বি থেকে এতে, সিস্টেমের উপরে করেছে কাজ। সিস্টেমের উপরে কাজ করলে কি হবে? মাইনাস কাজ, -50। এটা বের করতে হবে, এইটা তাপশক্তির পরিবর্তন। এবার লাগবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমরা এটা জেনেছি, আমরা কিছুক্ষণ আগে এটা জেনেছি যে ডিইউ এ, এই যে এখানে দেখেছি, দেখো ডিইউ এ ডিবি ইকুয়ালস টু হচ্ছে গিয়া ডিইউ এডিবি ইকুয়ালস টু হচ্ছে গিয়া 100, তাই না? এ ডিবি হচ্ছে 100। তাহলে এইটা কি বুঝতে পারছো? একই তো কথা। এই যে এ থেকে এখানে বিতে গেছে, আর এখানে হচ্ছে বি থেকে এতে আসছে, পরিবর্তন একই হবে, জাস্ট মাইনাস হবে, উল্টা দিকে আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা যে কথা, এইটাও সেই কথা, এ থেকে বিতে যাওয়া,
এ থেকে যদি বিতে যাই তো একই কথা, দেখো এখানেও এ থেকে বিতে গেছে, এখানেও এ থেকে ডিরেক্ট বিতে গেছে। এ থেকে বিতে যদি যায় তাহলে 100 থাকার কথা, কিন্তু আমাদের তো ঘটনা উল্টো, বি থেকে এতে গেছে। দ্যাট মিনস ডি ইউ বি থেকে এ হবে এ থেকে বিতে যে পরিবর্তন তার জাস্ট মাইনাস, উল্টা। তার মানে বুঝতেছি বি থেকে এতে গেলে, বি থেকে এ থেকে বিতে গেলে মান 100 হবে, তাহলে এখানে হবে -100 জুল, -100 জুল তো হয়ে গেল। এইখানে আমরা বসাই দিব -100 জুল, -100 জুল, তাইলে আমরা আনসার পাবো ডি কিউ বি এ ইকুয়ালস টু -150 জুল, -150 জুল, আনসার -150 জুল। এখন এখানে আরেকটা কোশ্চেনের ভিতরেও কোশ্চেন ছিল, বলেছিল যে শোষণ না বর্জন, মাইনাস দেখেই বুঝতে পারছি বর্জন, বর্জন সিস্টেম এখান থেকে তাপ বর্জন করছে, 150 জুল তাপ বর্জন করছে, দ্যাটস আ পিওর কনসেপ্ট। বুঝছি, বুঝে গিয়েছি, বুঝে গিয়েছি। দেখো কনসেপ্টগুলো জানা থাকলে কিভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে, তাই না, ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা তোমাকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে কাজে লাগাইতে হবে, তাই না, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে এই অঙ্ক কাজে লাগাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের এই অঙ্ক কাজে লাগাইতে হবে। তাহলে দেখো আমরা 2 নাম্বারটাও করে ফেলছি, এবার 3 নাম্বার। যদি এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি, খেয়াল করো, এই যে এ বিন্দু ইউ এ, মানে এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বলা আছে 0, এবং এই ডি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি ইউডি এটা বলা আছে 40 জুল হয়, তাহলে এডি এবং বিডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা হাজার কথা বলে, তাই না, এই অঙ্কটা হাজার কথা বলে। তাইলে এ বি এবং বিডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করো। এডি পথে প্রথমে, এই যে এডি পথে প্রথমে বলছে এডি পথে তাপ শোষণের পরিমাপ, এডি পথে তাপ শোষণ, এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, এডি পথে তাপ শোষণের পরিমাপ। এখন দেখো আমরা আবারও আবারও এই আবারও কই, এই যে দেখো 3 নাম্বারে আমরা আবারও তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিব, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার কোন পথে, এডি পথে, এডি 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 পথে, এডি পথে, এই অঙ্কটা শেষ করে আলাপ। দেখো এডি পথে, মনোযোগ, এই যে দেখো বলেছি এডি পথে, তাইলে তাপ শোষণ বের করতে হলে বাহ্যিক কাজ লাগবে। বাহ্যিক কাজ কি দেওয়া আছে, বাহ্যিক কাজ কি দেওয়া আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে দেখো, এই ডি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 40 আর এ বিন্দুর হচ্ছে 0, তাহলে এখান থেকে দেখো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, গেছে ডিতে, তার মানে ডি এর অভ্যন্তরীণ শক্তি থেকে এর অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করতে হবে। ডি এর বলা আছে 40 আর এর 0, তার মানে বিয়োগফলটা 40 জুল, তার মানে এখানে 40 জুল বসে যাবে। এটা তো বুঝলাম। এখন আমাদের দরকার এডি পথে বাহ্যিক কাজ কত, এটা বের করার জন্য তোমাকে মাথা খাটাইতে হবে। কেমনে, দেখো কোথাও কি বলা আছে এডি পথে বাহ্যিক কাজ কত, এখানেই গেম। আমরা পারবো, কিভাবে পারবো দেখো, এইটা বলে দিছে এ ডি বি পথে, এ ডি বি পথে যদি কাজ সম্পন্নের পরিমাণ 60 জুল হয়, এটা বলা আছে, এটা দিয়ে কাজ হবে। এখানেই ব্রেন খাটাইতে হবে ভাইয়া, এখানেই ব্রেন খাটাইতে হবে ভাইয়া। দেখো যে এই অঙ্কগুলো যারা পারবা তারা নির্ঘাত বুয়েটিয়ান হবা, তারা বাংলাদেশের যে কোনো ইনস্টিটিউশনে চান্স করে নিবা। যে অঙ্কগুলো আমি না করাই দেওয়ার আগেই বুঝে গেছো যারা, তারা জোস, তারা জুস। তো এই জুস হতে হলে তোমাকে লেগে থাকতে হবে, পরিশ্রমী হতে হবে, অথবা অবশ্যই আমার ক্লাস করতে হবে। আমি এই ক্লাস এগুলি করিয়ে দিচ্ছি তোমাদেরকে, এইটা মনে থাকবে যেন, তোমাদের জন্য মনে থাকে এগুলি। হ্যাঁ, এই যে ভাইয়া যে এত কষ্ট করলো, এই যে মনে না থাকে, একটা বাঁশ দিয়ে প্রত্যেকটা পিটাবো। যাই হোক, এবার আসো, এবার আসো, এবার আসো, যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখতে পাচ্ছ এ এ ডি বি, এই পথে কাজ বলা আছে, কাজটা এই পথে বলা আছে ডিডাব্লিউ এ ডিবি, এই পথে কাজ আমাদের অঙ্কে বলা আছে 60 জুল। এই যে দেখেছো এখানে বলেছে, এই যে এডিবি পথে কাজ সম্পন্নের পরিমাণ 60 জুল। এইটা দিয়ে কাজ কেমনে হবে, দেখো 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 দেখো, এই এখানেই বোঝার ব্যাপার। দেখো এই যে এডি পথে কাজ, দুইটা কাজ দেখো, এ থেকে বিতে দিতে যাইতে কাজ প্লাস ডি থেকে বিতে যাইতে ক্লাস, ডি থেকে বিতে যাইতে কাজ, এই দুইটা যোগফলই 60 জুল। দেখো তো এই জিনিসটা এরকম না, এ থেকে যখন ডিতে গেছে, এ থেকে যখন ডিতে গেছে তখন একটু কাজ হয়েছে, এই যে এ ডি পথে কাজ, তারপরে ডি থেকে যখন বিতে আসছে তখন একটু কাজ হয়েছে, ডিবি পথে কাজ। তার মানে এইটা তো স্পষ্ট হয়েছে, এটা তো স্পষ্ট হয়েছে যে
এটা তো স্পষ্ট হইছে যে যে দুই পথে কাজের যোগফলটাই হইছে গিয়ে ওইখানে মোট কাজটা, দুই পথে কাজের যে যোগফলটা হইছে ওইটাই ওখানে মোট কাজটা হইছে, তাই না? এক সেকেন্ড, এইবার ঠিক আছে, ফাইন। তো এবার দেখো যে এই দুইটা কাজ, এ থেকে ডিতে যাইতে কাজ, ডি থেকে বিতে যাইতে কাজ, এই যোগফলে সাইড আমার লাগবে এনাকে, এনাকে আমার দরকার, তাকে আমি চাই এডি পথে। দেখো এইটা এখানে বসাই দিলে তো আমার কাজ শেষ, আনসার পেয়ে যাব। তাহলে দেখো আমি যদি এই ভ্যালুটা জানি, ডি থেকে বিতে যাওয়ার সময় কাজ কত এটা আমরা জানি। দেখো ডি থেকে বিতে যখন গেছে এটাকে একটা লম্ব রেখা না, তাহলে এইটা কি ওয়াই, এই আয়তন অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে? এটা আয়তন অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে নাই, এটা আয়তন অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে নাই, এটা আয়তন অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে নাই। কজ তুমি বুঝতে পারতেছো যে এটা একটা লম্ব সরল রেখা, তো লম্ব যদি হয় এক্স অক্ষের উপরে লম্ব হইলে এক্স অক্ষের সঙ্গে কোনো আয়তনে সে আবদ্ধ করে নাই, তার মানে এখানে সে কোনো কাজ করে নাই, এখানে বাহ্যিক কাজ শূন্য। আরো এভাবে বলা যায় বাহ্যিক কাজ ইকলস টু, আমরা সবাই জানি ডিডব্লিউ ইকলস টু পিডিভি, আয়তনের পরিবর্তন হওয়া লাগবে। খেয়াল করো তো এই ডি বিন্দুতে যে আয়তন, বি বিন্দুতে আয়তন তাই একদম ভি বরাবর উঠছে, একদম ভি বরাবর উঠছে, তার মানে ডানেও যায় নাই বামেও আসে নাই, আয়তন না বেড়েছে না কমেছে, মানে আয়তনের পরিবর্তন শূন্য। তো আয়তনের পরিবর্তন শূন্য হইলে কি তো কাজ শূন্য, তাহলে এইখানে ডিবি পথে কোনো কাজ হয় নাই, এটা যদি শূন্য হয় তাইলে ডি ডাব্লিউ এ ডি ইকুয়ালস টু, এটা তো শূন্য, ইকুয়ালস টু 60 জুলই থাকে। কাজটা এ থেকে বিতে যাওয়ার সময় হয়েছে। দেখো এ থেকে বিতে যাওয়ার সময় সে এখানে একটা ক্ষেত্রফলকে আবদ্ধ করছে, কাজ এখানে হয়েছে, এখানে হয় নাই, শেষ। এটা কত হবে তাহলে 60 জুল, তাহলে যোগফল কত 60 আর 40 যোগ করলে 100 জুল। তাহলে এ ডি পথে 100 জুল, এ ডি পথে 100 জুল, প্লাস মানে কি হয়েছে শোষণ করছে, প্লাস মানে সিস্টেম এতটুকু শক্তি শোষণ করেছে, প্লাস মানে সিস্টেম এতটুকু শক্তি শোষণ করেছে। ক্লিয়ার? ভাইয়া এসএসসি 27 ব্যাচের এক্সাম কবে? আয়েশা জিজ্ঞাসা করছো, জানি না তো, এটা তো আমি বলতে পারবো না আয়েশা, মানে এটা আমার এই মুহূর্তে জানা নাই, তাই না? আর আদৌ এটা বলা আছে কিনা জানি না আমি, তাই না? এসএসসি 27 ব্যাচের কবে এক্সাম এটা আমার এই মুহূর্তে জানা নাই। তবে এইচএসসি যারা 26 আছে তাদের কিন্তু এক্সাম জুলাইয়ের 2 তারিখে, তাই না? এটা গেল। তো পাশাপাশি যারা 26 এসএসসি আছে তাদের তো আসলে চলতেছে পরীক্ষা, পরীক্ষা শেষ হলে ওরা 28 হবে, ওরা 28 হলে ওদেরকে পড়াবো, তখন ওদেরকে আরো ভালোবেসে অনেক ফিজিক্স পড়াবো। ফাইন। তো এই দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে এই অঙ্কে আরেকটা অংশ বাকি রয়েছে, কি রয়েছে যে বিডি পথে, এখানে রয়েছে বিডি পথে, বিডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করে। এবার বিডি পথে এই যে বি থেকে ডি, এই যে বি থেকে, এই যে বি থেকে ডি, এই যে এটা বি থেকে ডি পথে তাপ শোষণের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে, সেটা পারবো আমরা, এখানেই পারবো, এই চিত্র দিয়ে আমি দেখাই দিচ্ছি। দেখো এই বিন্দুর আমি জানি, এই বিন্দুর অভ্যন্তরীণ শক্তি বলছে 40 জুল, আর এই বিন্দুর এ বিন্দুর বলছে 0। সুন্দর কনসেপ্ট। এখন আমি বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তিটা আগে বের করে নেই, তাহলে এই দুই বিন্দুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো কিভাবে পাবো, এটা তো আমরা দেখছি, এটা তো আমরা দেখছি যে বি থেকে যখন এতে আসছে, বি থেকে এতে যখন আসছে তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা এই আগের অঙ্কে বের করছি, যে বি থেকে যখন এতে আসছে তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -100, তার মানে এই জায়গাতে কোথায়, এই যে এখানে এটা -100, এখান থেকে বি বের করা যাবে, কিভাবে যাবে দেখো, ইউ বি এ এটা ইকুয়ালস টু -100, এটা দ্বারা কি বুঝাবে, এ বিন্দুতে গেছে মানে এ বিন্দুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মাইনাস বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইকুয়ালস টু -100। তো এর তো জানি 0, এ তো বলে দিছে কত দেখো তো 0, এ তো 0, তাহলে এখান থেকে কিন্তু বি বিন্দুর অভ্যন্তরীণ শক্তি চলে আসছে যেটা 100 জুল, এই মাইনাস কাটা 100 জুল, তাহলে বুঝে যাচ্ছি এইখানটাতে আছে 100 জুল এটার অভ্যন্তরীণ শক্তি। তাহলে আবার দেখো যে আমরা বিডি পথে যখন অ্যাপ্লাই করব তাপ শোষণ, এই একই রকম ভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই একটা অঙ্ক করলেই প্রথম সূত্র পুরা ভাজা ভাজা হয়ে যায়। তো এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বিডি, এই যে বিডি, এই যে বিডি, হ্যাঁ বিডি, তাহলে এই জায়গাতে প্রথমে এইখানটাতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইউবি থেকে ইউডি, ইউবি থেকে ইউডি
ইউবি থেকে ইউডি। তাহলে দেখো ইউবি এর ভ্যালু তো আমরা জানি 100, এখানে 100 আর এটা 40, তাহলে এখানে হবে 100, 100 মাইনাস 40, 100 মাইনাস 40 মানে 60 জুল। তাহলে এটার ভ্যালু 60 জুল, এটার ভ্যালু 60 জুল, এটার ভ্যালু 60 জুল, এটার ভ্যালু 60 জুল, এটার ভ্যালু 60 জুল গেল। এরপরে লাগবে কৃতকাজ। আমরা তো এখানেই দেখে ফেলছি যে বিডিতে কৃতকাজ কত, বিডিতে কৃতকাজ 0, বিডিতে কোনো কাজ হয় নাই। দেখো বি থেকে ডিতে যখন কিছু লম্ব সরল লেখা, এখানে কোনো কাজ হয় নাই, তার মানে এখানে কৃতকাজ 0, 0 জুল। তাইলে হয়ে গেল আনসার 60 জুল। তাহলে দেখো কি পারা যায় না, এই সূত্রটাকে যদি তুমি স্মার্টলি অ্যাপ্লাই করতে পারো, এই অঙ্কটা অনেক কথা বলে। হ্যাঁ, এই অঙ্কটা অনেক কথা বলে, এই অঙ্কটা অনেক কথা বলে। একাডেমিকে তোমরা প্রিপারেশন নাও তো বটে, এরকম অঙ্কগুলা ধরে ধরে, এটা তো তুমি ফ্রিতে দেখতেছো ভাইয়া, তুমি ফ্রিতে দেখতেছো, পেইড করছে ক্লাস, ধরে ধরে করাই দিছে, সকল চ্যাপ্টারে এভাবেই দিতে পারবে। এরকম অপশন তুমি এই মুহূর্তের বাস্তবতা আইরনি মেনে নাও পাবে না। আমি কাউকে অসম্মান করে বলছি না, সবাইকে সম্মান প্রদর্শন পূর্বক বলছি, যদি আমি মন লাগায় ক্লাস নেই 10টা চ্যাপ্টারের, রাইট অ্যাট দিস মোমেন্ট টাফ, একদম 10টা চ্যাপ্টারের ক্লাস যদি আমি এভাবে নিয়ে যাই, টাফ, টাফ কম্পিটিটর। আমি কাউকে কম্পিটিটর এখন মনেও করি না, দ্যাটস মাই থিং। ওকে, ফাইন। সো ভেরি গুড, তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলার মাহাত্ম বুঝতে পারবা, সবাই বুঝতে পারবা আশা করবো না, কিন্তু যারা বুঝতে পারবা দোজ আর জেমস। আর যারা এই অঙ্ক বুঝি নাই কিন্তু ভাই আপনার সব কিছু বুঝছি, কাজ চলে যাবে ওটাই মিড স্ট্যান্ডার্ড লেভেলের উপরে ইনশাল্লাহ। স্যার একটা কোশ্চেন, জিরোথ ল অফ থার্মোডিনামিক্স পড়াবেন? হ্যাঁ, জিরোথ ল অফ থার্মোডিনামিক্স, এই যে প্রান্তি বলছো, ফার্স্ট ল আমরা পড়ছি, এটা তো ফার্স্ট ল। ফার্স্ট ল দিয়ে আমরা এই অঙ্ক দেখেছি। সেকেন্ড লটা আমরা পড়েছি রেফ্রিজারেটরের সময়, যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপ প্রবাহিত হয় অনবরত, বা নিম্ন থেকে উচ্চের দিকে প্রবাহিত করতে হলে বাহ্যিক শক্তি লাগে, বা বাইরের একটা কাজ লাগে। কন্টিনিউয়াসলি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় শক্তি প্রবাহিত করা যায় না, যেই বিবৃতি আমরা রেফ্রিজারেটর পড়ার সময় পড়েছি। তো জিরোথ ল কেন আমি বলি নাই, জিরোথ ল আমরা পড়ে নিয়েছি, কিন্তু হয়তোবা তুমি সেটা জানো, কিন্তু সেটা ওখানে উল্লেখ করা হয় নাই। আমরা যে তাপীয় সংযোগ পড়েছিলাম না, আমরা যে তাপীয় সংযোগ পড়েছিলাম, আমরা যে তাপীয় সংযোগ পড়েছিলাম, ওখানেই কিন্তু প্রান্তি জিরোথ ল আছে, ওখানে তুমি দেখলেই দেখবা। এটা দিস ইজ সিম্পলি অ্যান স্টেটমেন্ট। ফাইন। তো এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, আমরা চলে যাই এই অঙ্কটাতে, এর পরের অঙ্কটাতে। অনেকটা পথ যেতে হবে, অনেকটা পথ যেতে হবে, অনেকগুলো অঙ্ক করাইতে হবে। তো এই যে আসো, আমরা এর পরের অঙ্কে চলে আসছি। কি আসছি এবার, কি বলছে? এবার বলছে দুটি টায়ার, দুটি টায়ার, টায়ার, দুটি টায়ার 3 ATM চাপে পাম্প করা হলো। এত চাপে পাম্প করা, দুইটা টায়ার আছে, দুইটা টায়ার আছে, এত চাপে পাম্প করা হলো। একটি টায়ার হঠাৎ ফেটে গেল। ফাইন, একটা টায়ার হঠাৎ ফেটে গেছে, অপর টায়ারটি একটি ছিদ্র থাকায় তা দিয়ে ধীরে ধীরে বায়ু বেরিয়ে গেল। উভয় টায়ারের আয়তন বলা আছে, তাই না? উভয় টায়ারের আয়তন বলা আছে এবং বাতাসের গামা দেওয়া আছে, ওই দিনের তাপমাত্রাও বলা আছে। এখন অঙ্কে কি আছে সেটা দেখি। প্রথম অঙ্কে কি বলছে? প্রথম অঙ্কে বলেছে, প্রথম অঙ্কে এ নাম্বারে বলেছে প্রথম টায়ার ফেটে যাওয়ার ঠিক পরের মুহূর্তে টায়ারের বাতাসের তাপমাত্রা কত হবে। ফাইন, টায়ার ফাটছে, হঠাৎ করে ফাটে না টায়ার, ঠাস করে হঠাৎ করে ফাটে, বেলুন ফেটে যাওয়ার মতো। সো টায়ার ফাটা হঠাৎ একটি ঘটনা, মানে খুব ফাস্ট হয়েছে, দ্যাট মিনস এটা রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়, রুদ্ধ তাপীয়। একটি টায়ার হঠাৎ ফেটে গেল, রুদ্ধ তাপীয়। একটি টায়ার হঠাৎ ফেটে গেল, রুদ্ধ তাপীয়, তাই না? তাহলে রুদ্ধতাপীয় যদি হয়, তাপমাত্রা বের করতে বলা হয়েছে এবং আমাদের চাপের কথা বলা আছে। তাপ এবং চাপের মধ্যে সম্পর্ক আজকে একবার ইউজ করছে, ওটা ইউজ করব। টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, T1 P1 ইকুয়ালস টু T2 P2 দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। ওকে, ফাইন। আচ্ছা, তো এবার দেখো যে, এবার দেখো যে টি টু আমাদের বের করতে লাগবে, বাকি ডেটা আমরা জানি। T1 আদি তাপমাত্রা, ওই যে বলে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস, প্রথমে ছিল ফাটার আগে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 ক্যালভিন, মানে 300 ক্যালভিন, 300 ক্যালভিন। P1, P1 আদি চাপ 3 ATM, 3 ATM। এবার এটিএমেই করবো, কত দুই পাশে একই এককে বসালে কেটে যাবে ওটা। P2 কত? P2 1 ATM। এটা আমি কিভাবে বুঝলাম?
ফাটার পরে 1 ATM কেন? দেখো টায়ারটা তো ফাইটেই গেছে, ফাইটে যাওয়া মানে কি বাতাসটা বায়ুমণ্ডলে চলে আসছে না। একটা টায়ার যখন ফাটে নাই, একটা টায়ার লেটস সে এটা একটা টায়ার, এটা ফাটে নাই, ভিতরের তাপমাত্রা ভিতরের চাপ 3 ATM, যখন এটা ফেটে যাবে, যখন এটা ব্লাস্ট করবে, তখন কি বায়ুমণ্ডলে চলে আসছে না বাতাস? তো বায়ুমণ্ডলের চাপ তো আমরা জানি, বায়ুমণ্ডলের চাপ তো 1 ATM। তার মানে ফেটে যাওয়ার পরে চাপ হয়ে যাবে 1 ATM, বাতাসের চাপ হয়ে যাবে, নর্মাল বাতাসের চাপ 1 ATM হয়ে যাবে। আর আগে যখন টায়ারের মধ্যে ছিল চাপ বেশি ছিল, ফেটে গেছে মানে চাপ এখন বায়ুমণ্ডলের চাপের সমান 1 ATM। তাহলে দেখো তো এটা সলভ করলে কি তাপমাত্রা বেরোয় আসবে না? এটা সলভ করলে কি তাপমাত্রা বেরোয় আসবে না? ডেফিনেটলি এটা সলভ করলে তাপমাত্রা বেরোয় আসবে। তো তাপমাত্রা আমরা এখান থেকে বের করে ফেলবো। এই যে হয়ে গেছে, দেখো এই তো 3/1 হোল টু দি পাওয়ার 1 - 1.4 ডিভাইডেড বাই 1.4। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে তাপমাত্রা 219.17 কেলভিন তাপমাত্রা আমরা পেয়ে গেছি, তাপমাত্রা আমরা পেয়ে গেলাম। সুন্দর কিন্তু ব্যাপারটা, তাই না? এইখানে এইটাই কনসেপ্ট, ফেটে গেলে বায়ুর তাপমাত্রা চলে আসবে, আশেপাশে তাপমাত্রা এত হবে। এরপরে বলছে বি নাম্বারে কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে, কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে, কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে, কোন টায়ারের বাতাস অধিক কাজ করেছে। টায়ার তো দুইটাই ফাটছে, উভয় টায়ারের আয়তন সমান বলা আছে, অধিক কাজ কোন টায়ারে বাতাস করছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন কাজ কিভাবে বের করা যাবে? হঠাৎ করে ফাটছে, এই প্রত্যেকটা ঘটনা হঠাৎ, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যেকটাই হচ্ছে গিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যেকটাই আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি হয়, সো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ আমরা পড়েছি না? রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কৃত কাজ কেমনে বের করে? দুইটা সূত্র ছিল, এর মধ্যে আমরা এই সূত্রটা ইউজ করব, এই যে P2V2 মাইনাস P1V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। আমাদের এই সূত্র মনে আছে? দেখো আমি এই অঙ্কটা অনেক বড় ক্যালকুলেশন ছাড়াই তোমরা এটা বুঝে যাবা, এখান থেকেই বুঝে যাবা। দেখো হয়ে গেছে, গামার ভ্যালু আমরা জানি, গামার ভ্যালু জানি 1.4, এখানে বসাই দিব। প্রথম টায়ারটার ক্ষেত্রে দেখো চাপের ভ্যালু তুমি আদি চাপ জানো, P1 তো দেওয়া আছে 3 ATM, আর আমরা এটা সবাই জানি যে 1 ATM, এখানে এসআই এককে বসাবা 1 ATM ইকুয়ালস টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু কাজ জুলে আনবো, তাহলে এখানে 3 × 10⁵ বসাই দিবা। P1 V1 বলা আছে, V1 বলা আছে 5, ওই আয়তন দেওয়া আছে, দেখো আয়তন এখানে বসাই দিবা, কোয়াইট সিম্পল। তাহলে এবার দেখো P2 দেওয়া আছে, P2 কেমনে 1 ATM, কজ টায়ার ফাটার পরে তো 1 ATM হয়ে যাবে। এখানে যদি 3 ATM হয়, এখানে 1 ATM, ফেটে যাওয়ার পরে বাতাসে চলে আসছে, তার মানে এখানে 1 ATM এর ইকুইভ্যালেন্ট বসাই দিবা, 10⁵ দ্বারা গুণ করা গেল এটা। এরপরে V2 আমাদের শেষ আয়তন লাগবে, তাইলেই অঙ্ক শেষ, কতটুকু কাজ হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। শেষ আয়তন কেমনে বের করব? এই সূত্র দিয়ে বের করব, এই যে P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2V টু দি পাওয়ার গামা। এই দেখো P2V টু দি পাওয়ার গামা, তো এখান থেকে তো কাজ হয়ে যাবে। কিভাবে? P1 আমি জানি আদিতে 3 × 10⁵, এটা মিটার কিউব, হ্যাঁ এটা 5 মিটার কিউব, ডেসিমিটার কিউবও দেওয়া যেতে পারতো, বাট আমি 5 মিটার কিউব দিলাম, একক কনভার্সনের ঝামেলা কমাইলাম। তো দেখো আদিতে 3 × 10⁵ প্রথমে চাপ, এবং আয়তন হচ্ছে 5 মিটার কিউব বসাইলাম, ফেটে যাওয়ার পরে 1 ATM মানে 1 × 10⁵, এখান থেকে V2 বেরোয় আসবে। এই যে এখান থেকে আমি V2 পেয়ে যাচ্ছি, এখান থেকে V2 পেয়ে যাচ্ছি, সেই V2টা আমি এখানে বসাই দিব। P1 P2 V1 V2 জানি, গামা জানি, আনসার প্রথম প্রক্রিয়াতে কাজ একই কাজ করব দ্বিতীয়টার ক্ষেত্রে আয়তন সমান, আদি চাপ সমান, একই টায়ার, তাই না? আদি চাপ সমান। তো বলতেছে যে দেখো এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে একই কাজ, দ্বিতীয়টার ক্ষেত্রে করবো না, খেয়াল করো একই কাজ করবো না, একটা শব্দ আছে এখানে যেটার কারণে একই কাজ আমরা করবো না। কি আছে বলছে? দ্বিতীয়টার ক্ষেত্রে বলছে অপর টায়ারটা একটি ছিদ্র থাকায় তা দিয়ে ধীরে ধীরে বায়ু বেরোয় আসছে, এটা প্রথমটার ক্ষেত্রে কাজ। প্রথমটার ক্ষেত্রে কাজ কিন্তু আমি বের করে দিই, নাহলে ঝামেলা হবে, পোলাপান প্যারা খাবে পরে যায়। আমি বের করে দিচ্ছি, দেখো এখানে ডাটা বসাইছি কিন্তু সব, এখান থেকে আমি V2টা বের করে নিই 3 × 10⁵, নাহলে পোলাপান প্যারা খাবে। তোমাদেরকে আমি এত ভালোবাসি, ক্ষুদ্র ক্ষুদ্র প্যারাও তোমরা যেন না খাও, তার জন্য এখানে দেখছো ঠিকই আমি ক্যালকুলেটর হাতে নিয়ে নিলাম, কিন্তু তোমরা কি সেই বিবেচনা আমার জন্য রাখো? ক্লাসের ভিতর থেকে যখন স্টুডেন্ট চলে যায় তখন মনে হয় এটা রেকর্ড করে দিতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। কেন আমাকে ছেড়ে চলে যাবে কেউ, আমাকে কেন ছেড়ে চলে যাবে, তাই না? তো এই যে বলা না মাত্র কেউ না কেউ চলে যাবে, তারে আমি যদি পাইতাম, ফাইন।
তো দেখো দেখো যে তো তোমরা কিন্তু আমার সেই টেক কেয়ার করো না, তাই না? তোমরা তোমরা স্যারের প্রতি একদমই ওই মনোযোগটা রাখো না, এই জন্য তোমাদের উপরে খুব মন খারাপ হয়, কিন্তু তাতে কিছুই যায় আসে না, আমার পড়ানোর কাজ আমি পড়ায় যাব। ফাইন। আচ্ছা, তো এটা যদি আমি করি, এটা যদি আমি করি, এটা যদি আমি করি, তো এই যে দেখো হয়ে গেছে। ফাইন। এটা করলে আনসারটা হয়ে যাবে এইখানে, এখানে, এখানে ভি টু, ভি টু, ভি টু 10, ওহো 10, 10, 10, 10, 10.95 মিটার কিউব। ওকে। আচ্ছা, তো দেখো আমি এখানে সবগুলো ডেটা বসাইতে পারবো, এই সবগুলো ডেটা বসাই দিলে আমি ডাব্লিউর মান পাবো, আমি ডাব্লিউর মান পাবো। পি2 হচ্ছে 1 ATM, মানে 10⁵ ইন্টু ভি2 আসছে 10.95। আচ্ছা গেল এটা, মাইনাস পিওন, পিওন আসছে হচ্ছে 3 ATM, 3 ইন্টু 10⁵। আচ্ছা এটা হলো, এরপর ভি1 হুইচ ইজ 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.4, সো দ্যাট ইজ 1.0125 10⁶ জুল। প্রথমটার কাজ শেষ। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কাজ, এটা প্রথম ক্ষেত্রে কাজ। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে টায়ারটি কি ছিদ্র থাকায় তা দিয়ে ধীরে ধীরে বায়ু বের হইছে। দ্যাট মিনস এটা সমষ্ণ প্রক্রিয়া, স্লো প্রসেস, মানে এটা সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ কিভাবে বের করে, সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ বের করার সূত্রটাও আমরা দেখেছি, তাই না? যে সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকাজ বের করার সূত্র আমরা দেখেছি। আমরা এই সূত্রটা ইউজ করব, যে কোনো একটা বিন্দুর চাপ আয়তন, আমি আদি বিন্দুরই নিলাম P1 V1 ln V2 বাই V1, ln V2 বাই V1, ln V2 বাই V1, ln V2 বাই V1। এবং আমরা এটাও জানি যে এই সমষ্ণ প্রক্রিয়াতে V2 বাই V1, V2 বাই V1, V2 বাই V1 ইকুয়ালস টু P1 বাই P2, এটাও আমি দেখাইছিলাম। P1 V1 ইকুয়ালস টু P2 V2, ওখান থেকেই আসছে V2 বাই V1 ইকুয়ালস টু P1 বাই P2। তার মানে এই জায়গাতে চাইলে V2 বাই V1 এর বদলে P1 বাই P2 বসানো যায়, যেহেতু চাপ জানা আছে, সো আমি P1 বাই P2 বসাবো। তো দেখো দেখো যে আদিতে আদি চাপ কত, 3 ATM, মানে 3 × 10⁵ ATM কে প্যাসকেলে আনছি। আদি আয়তন 5 মিটার কিউব, আদি আয়তন 5, এলেন আদিতে চাপ, আদিতে চাপ 3, আর ফেটে যাওয়ার পরে তো বায়ু বেরোয় আসার পরে তো বাতাসে মিশে গেছে, বায়ুমণ্ডলের চাপ 1। এখানে আর একক কনভার্ট করি নাই, কজ অনুপাত কেটে যাবে। ফাইন, তাহলে এখান থেকে আমরা W2 এখান থেকে আমরা W2 বের করতে পারবো। এখান থেকে আমরা 3 × 10⁵ ইন্টু 5 ইন্টু ln 3। ফাইন, এই যে হয়ে গেছে। এইটা করলে এটার আনসার আসবে, এটার আনসার আসবে 1.64 ইন্টু 10⁶ জুল। তো দেখো দুই ক্ষেত্রে আমরা কাজ বের করছি। স্বভাবতই আমরা জানতাম যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের ভ্যালুটা বেশি হবে, কারণ সমষ্ণ প্রক্রিয়ার ঢালটা কম, মানে ও বেশি এরিয়া কভার করবে। তো দেখতেই পাচ্ছ এই দুইটার মাঝে, এই দুজনের মাঝে যখন প্রতিযোগিতা শুরু হয়, তখন তাদের মাঝে কে আসলে আগায় থাকে সেটাই দেখার বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে W1 এবং W2 বড়, W2 বড়। ফাইন, এই যে 10⁶, দুটোতে 10⁶, এটা 1.01, এটা 1.64। মানে দ্বিতীয় ক্ষেত্রে কাজটা দেখো করে দেখাই দিলাম আমি তোমাদেরকে, কিভাবে করে আমি দেখাই দিলাম, তাই না? যে W2 W1 এর থেকে বড়, W2 W1 এর থেকে বড়। ভাইয়া আছি মনসুর আলী বলছো, আজমিন আক্তার বলছো ভাইয়া আছি, তোমরা তো আছোই, তাই না? তোমরা তো আছোই, আমি জানি, আমি তোমাদের নাম পড়ে পড়েই জানি কারা কারা রেগুলার ক্লাসে থাকো, তাই না? তোমরা তো আছোই, আমি আরও চাই। তো সবাই ক্লাসটা যখন পরবর্তীতে দেখবে তখন আসলে খুব গুড রিভিউজ আসবে। ওই গুড রিভিউজের পরোয়া নিয়াজ করে না, কিন্তু এটা পাইলে খুব ভালো লাগে, সেটা সত্য। তবে তোমাদের উপকারের ব্যাপারটা আমার কাছে কনসার্ন। খালি উপকার বলবো কেন, তোমাদের ইফেক্টিভনেস এমনভাবে পড়বো যাতে করে সব কিছু পড়বো এমনভাবে, পারতে হবে আমাদের সবই, সেটাই কথা, তাই না? সেটাই কথা। ফাইন, সেটাই কথা। ওকে, সেটাই কথা। এবার আসো এই যে ওকে ফাইন। এই অঙ্কটা খুবই সুন্দর, চমৎকার একটি অঙ্ক। দেখো এই অঙ্কগুলি তুমি দেখোনি আগে, দেখোনি, তো এটাই মজা। বলছে 9 সেকেন্ডে পানির তাপমাত্রা, 9 সেকেন্ডে, কয় সেকেন্ডে, সময় হচ্ছে 9 সেকেন্ড, পানির তাপমাত্রা 0°C হতে বৃদ্ধি পেয়ে 75°C হলে ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা বৃদ্ধির হার বের করো। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধির হার
দেখো এই অঙ্কটা মজা। ফারেনহাইট 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 স্কেলে বৃদ্ধির হার, স্কেলে বৃদ্ধির হার, বৃদ্ধির হার। সুন্দর সব অঙ্ক, তাই না? এই অঙ্ক তুমি বইয়ে করনি আমি জানি। তো এই অঙ্ক পর্যন্ত আমি তুলে নিয়েছি। ফারেনহাইট স্কেলে বৃদ্ধির হার, তাপ বৃদ্ধির হার মানে কি? ফারেনহাইটে যতটুকু তাপমাত্রা বাড়ছে ডিভাইডেড বাই যতটুকু সময় গেছে। তো সময়ের ভ্যালু তো আমরা জেনে ফেলছি, কতটুকু সময় গেছে? 9 সেকেন্ড। তো এখন জানতে হবে ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন কত, এটা জানি না। তাপমাত্রার পরিবর্তনে এই সূত্র আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, তোমরা কেউ ভুলোনি, প্রথম ক্লাসে লিখে দিছি। ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই 5, ক্যালভিনে তাপমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই 5, ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই 9, তাই না? ডিভাইডেড বাই 9। আমরা তাপমাত্রার পরিবর্তন বের করার এই সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে? তো আমি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিবর্তন বের করতে পারবো। 75 হইছে আর আদিতে ছিল 40, 75 থেকে 40 যদি আমি বিয়োগ করি তাহলে সেটা 35, তাহলে সেটা 35। তাহলে এখান থেকে কিন্তু আমি ফারেনহাইটে পেয়ে যাব ভ্যালুটা কত। তাহলে এখানে দেখতেছো 35/5, তাহলে ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন ডেল এফ বাই 9। ক্যালভিন তো লাগছে না এখানে। তাহলে এই জায়গা থেকে দেখো 7×5 = 35, 7×5 = 35। তাহলে ফারেনহাইটে পরিবর্তন হচ্ছে 7×9 = 63, 7×9 = 63 ফারেনহাইট, 7×9 = 63 ফারেনহাইট। তাহলে এখানে দেখো যে 63 ডিভাইডেড বাই 9, তাহলে এই যে পেয়ে গেছি আমরা, এই যে পেয়ে গেছি, এই কই 63/9, যেটা 7 ফারেনহাইট পার সেকেন্ড। এই যে বৃদ্ধির হার আমরা পেয়ে গেলাম। চমৎকার না অঙ্কটা? সুন্দর সুন্দর সব কনসেপ্ট, মনকে ভালো করে দেওয়ার মতো সব কনসেপ্ট, মনকে ভালো করে দেওয়ার মতো সব কনসেপ্ট। এই যে আমি 14টা ক্লাস নিয়ে এগুলোকে ধীরে ধীরে গুছাইছি। এই যে 15 নাম্বার ক্লাসে এসে আমি এই অঙ্কগুলোর উপর দিয়ে যাচ্ছি, যে এই অঙ্কগুলো তোমাকে আসলে ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও হেল্প করছে। সো এভাবেই পড়তে হয়, এভাবেই পড়তে হয়। এভাবে আমি বছরের পর বছর এভাবে বলে যাব, বলতে থাকবো, এবং এই জন্যই বলতে থাকবো যাতে করে তোমরা তোমার নিজের ভালোটা বুঝে সঠিক গন্তব্যের দিকে আগাও। তোমরা যদি চাও আমার সঙ্গে প্রিপারেশন নিতে, আমার সঙ্গেই প্রিপারেশন নাও। আমি তোমাদেরকে বেস্ট ফিজিক্সটা আউটপুট দিতে পারবো ইনশাল্লাহ। ফাইন। তো তা জানা সত্ত্বেও যে আসলে তোমার জীবন নিয়ে খেলবে, তাকে বলবো দেখতে চাই তোমরা কত বড় প্লেয়ার। খেলতে থাকো, মারা খাও না, ভালো করো। ওকে, ইজি, ফাইন, ইজি বলতে পারতেছো, দ্যাটস গ্রেট, তাই না? পরীক্ষার হলে সহজ জিনিস কঠিন হয়ে যাবে কিন্তু, তাই না? এই যে দেখো এখানে কি হয়েছে, এত বেগে, এত বেগপ্রাপ্ত, এত বেগপ্রাপ্ত, এত বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট, সীসা এর বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। এত বেগে, এত বেগপ্রাপ্ত সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিণত হলো। বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? হায় রে, এই অঙ্ক আমাদেরকে দিছে। আমরা তো 9-10 এই অঙ্ক করেছি, তাই না? 9-10 তোমাদেরকে, তোমাদের রেদওয়ান ভাইয়া কিন্তু এই টাইপের সব অঙ্ক করানোর কথা, তাই না? তো দেখো এই যে গতিশক্তি কত ছিল, হাফ mv², হাফ mv² ইকুয়ালস টু কি হবে? সমস্ত গতিশক্তি তাপে পরিণত হয়েছে। আর সেই তাপ কি হয়েছে? বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? আমরা জানি তাপের পরিবর্তন কত, ms ডেল থিটা, ms ডেল থিটা। সো আমরা জানি হাফ mv² ইকুয়ালস টু ms ডেল থিটা, হাফ mv² ইকুয়ালস টু ms, হাফ mv² ইকুয়ালস টু ms ডেল থিটা। তাহলে দেখো এই বোথ সাইড থেকে m গেল কাটা, তাহলে হাফ v² ইকুয়ালস টু s ডেল থিটা, তাই না? সো আমাদের ডেল থিটাই বের করতে বলছে, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। তাহলে দেখতেছি v²/2s, v²/2s, v এর ভ্যালু বলা আছে 200 এর বর্গ, আর এস এর ভ্যালু এই সীসার এস বলে দিছে, সীসার এস হচ্ছে গিয়া 126, 126। এখান থেকে আমরা আমার এটার আনসারটা পেয়ে যাব। এটার আনসারটা হবে 200 এর বর্গ ডিভাইড বাই 200 ইন্টু 126। এইটা হচ্ছে গিয়ে 158.73, 158.73। ওকে, এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। ডেফিনেটলি সবাই বুঝছো, ভেরি ইজি প্রবলেম। জাস্ট যেটা বসাবো আনসার মিলাবো, গেল। এরপরেরটা দেখো কি বলছে। এখানে বলেছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এত কেজি হাইড্রোজেন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে প্রাথমিক আয়তনের 1/4 করা হলে বাহ্যিক উৎস কর্তৃক কৃত কাজের মান কত? বাহ্যিক উৎস কর্তৃক কৃত কাজের মান কত?
তো এটা তো বোঝাই যাচ্ছে এটা কি প্রক্রিয়া বলো তো, এটা কি প্রক্রিয়া? এত তাপমাত্রা এত গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় কি তো কাজ বের করতে হবে, যেটা আমরা জানি যে এই সূত্র এনআর এনআর এলএন এনআর এলএন V2/V1। তো এনআর এলএন এত কেজি আছে, এত কেজি আছে, হাইড্রোজেন কত? 2 গ্রাম, তাই না? 2 গ্রাম হাইড্রোজেনের আণবিক ভর, তাই না? তো 2 গ্রাম। তো কি করবা, এই গ্রাম রে কেজিতে নিবা, 10⁻³ দ্বারা গুণ করবা। তো আমরা এখানে এন বের করতে পারবো। দেখো এন কত, 0.02 কেজি। আর হচ্ছে কত হচ্ছে হাইড্রোজেনের 2 গ্রাম মানে 10⁻³ 1 মোল আসবে, এটা ভাগ করলে আসবে 1 মোল। 1 মোল বসাই দিবা। আর এর ভ্যালু জানি 8.316, 8.316। আয়তনের সংনমন বলা আছে 1/4 1/4, বসাইছি আনসার পাইছি, একদম সহজ। এইটি অঙ্ক সোজা, সবাই পারবো, ঠিক আছে? এই অঙ্ক সোজা, পেরে ফেলবো সবাই। তো গেছি আমরা এই অঙ্ক ছেড়ে, গেছি আমরা এই অঙ্ক ছেড়ে, ফাইন। এরপর 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 আমরা এই অঙ্কটাতে আসবে। এটা খুব সুন্দর একটি অঙ্ক, যে অঙ্কটা আমরা করেছি এর আগেও। একটি কার্নো ইঞ্জিনের কার্যকারী গ্যাসের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারণের অনুপাত বলা আছে 1/k। এর দক্ষতা নির্ণয় করো, এর দক্ষতা নির্ণয় করো, এর দক্ষতা নির্ণয় করো। এবং হুবহু অঙ্ক আমি দেখাইছিলাম, সেখানে আমি বলছিলাম 1:6, আর এখানে বলা আছে 1/k। তো এর দক্ষতা নির্ণয় করো, যেখানে গামার ভ্যালু দেওয়া আছে। তো দক্ষতা নির্ণয় করতে হবে। তো দক্ষতা ইকুয়ালস টু, আমরা এটা সবাই জানি, দক্ষতা ইকুয়ালস টু 1 - T2/T1 ইন্টু 100%। এইটা হচ্ছে দক্ষতা। তো আমাদের এখানে দক্ষতা বের করতে হলে T2/T1 বের করতে হবে। এবং কার্নো চক্রকে আমরা অনেক ভালোবেসে পড়েছি, কার্নো চক্রকে আমরা অনেক ভালোবেসে পড়েছি, যেখানে আমরা দেখেছি কার্নো চক্রে, এই যে কার্নো চক্রে, এইটা কার্নো চক্র, কার্নো চক্রের এই বিন্দুতে, এই বিন্দুতে, এই বিন্দুতে তাপমাত্রা T1, আর এই বিন্দুতে যখন আসে তখন তাপমাত্রা T2। কার্নো চক্রে যখন হচ্ছে গিয়া রুদ্ধতাপীয় প্রসারণ হয়, এই জায়গাতে রুদ্ধতাপীয় প্রসারণ হয়। এতবার বলেছি 14টি ক্লাস জুড়ে যে এটা এখন তোমরা স্বপ্নেও দেখার কথা। ফাইন। তো এবার দেখো যে এখান থেকে এখানে এসেছে। সো সো বলেছে আয়তনের পরিবর্তন কি হয়েছে। এই জায়গাতে আয়তন যদি V1 হয় আর এখানে আয়তন যদি V2 হয়, তাহলে বলছে রুদ্ধতাপীয় প্রসারণে অনুপাত 1:6, মানে আয়তন এই যে V1/V2 ইকুয়ালস টু 1:k, মানে 1/k। V1/V2 এর ভ্যালু আমরা জানি, তাহলে এইটা আমার লাগবে। কোথায় লাগবে? এখানে আমি রুদ্ধতাপীয় প্রসারণে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা আয়তনের যে সম্পর্কটা দিব সেটা কি? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? তাহলে দেখো তাপমাত্রা অনুপাত এখান থেকে বেরোবে। এই যে এখান থেকে দেখো 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 দেখো, এই T2/T1, T2/T1 ইকুয়ালস টু V1/V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। V1/V2 এর ভ্যালু আমি অলরেডি পেয়েছি 1/k, এখানে বসে যাবে 1/k হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে দেখো এই যে T2/T1 এটা এখানে চলে আসছে 1/k হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, 1/k হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। এইভাবেই রেখে দিব এটাকে, এইভাবেই দেখাইতে বলছে। তাইলে এই যে যদি এখানে কে এর ভ্যালু থাকলে আনসার ডিরেক্টলি লিখতে পারতাম 1 - 1/k টু দি পাওয়ার গামা মাইনাস 1 লেখা যায়, যেহেতু একের পাওয়ার ওটা দিলে একই থাকবে, ইন্টু ইন্টু 100%, ইন্টু 100%। সো দ্যাটস দ্য আনসার, এটাই আমাদের আনসার। এভাবেই রাখতে বলেছে, এভাবেই রাখতে বলেছে, এভাবেই রাখতে বলেছে, এভাবেই রাখতে বলা হয়েছে, এবং এভাবেই আমরা এটার আনসার বুঝে গিয়েছি, তাই না? এভাবেই আমরা এটার আনসার বুঝে ফেলেছি, এভাবেই আমরা এটার আনসার বুঝে ফেলছি, এভাবেই এটার আনসার আমরা বুঝে ফেলেছি। এরপর আমরা কোন অঙ্কটা করব? এরপর এরপর ওকে, এই অঙ্কটা আমরা করতে পারি। ওকে, এই যে দেখো এখানে বলে দিছে সংকোচন প্রসারণ অনুপাত, একই জিনিস, এই জিনিসটাকেই কিন্তু বলা হয় সংকোচন প্রসারণ অনুপাত। এই অঙ্কটা, এই যে এখানে যেটা বসে এটাই কিন্তু সংকোচন প্রসারণ অনুপাত। এই যে 1/k, এই যে ভ্যালুটুকু এখানে বসাইছি এটাই সংকোচন প্রসারণ অনুপাত। যদি এটাকে আমি এভাবে করে লিখতাম, এই 1/k হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এই অংশটাই ছিল সংকোচন প্রসারণ অনুপাত, এই অংশটাই ছিল সংকোচন প্রসারণ অনুপাত।
তো বুঝতে পারতেছো সেই সিমিলার প্যাটার্নেরই একটা অঙ্ক এইখানে। এখানে বলে দিছে একটি আদর্শ দ্বিপরমাণু গ্যাসের, দ্বিপরমাণু গ্যাস মানে গামার ভ্যালু 1.4 বলে দিছে। গ্যাস ব্যবহার করে একটি কার্নো ইঞ্জিনের রুদ্ধতাপীয় ধাপে সংকোচন প্রসারণের অনুপাত 5 হলে, সংকোচন প্রসারণের অনুপাত কত বলতো? সংকোচন প্রসারণের অনুপাত বলছে, সংকোচন এবং প্রসারণের অনুপাত 5 হলে ইঞ্জিনের দক্ষতা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে এই মানে 1:5, 1:5 মানে সংকুচিত অবস্থায় যে আয়তন, প্রসারিত অবস্থায় তার 5 গুণ, এই যে 1:5 এটা বুঝাইছে। সংকুচিত অবস্থার আয়তন থেকে প্রসারিত অবস্থায় 5 গুণ হয়ে যায়, মানে এটাই কিন্তু সেই 1/k। ওখান থেকেই T1 T2 বের করা যায়। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, এই যে 1 মাইনাস ওই একই প্রসেস, এই যে 1/5, 1/k এর জায়গায় 1/5, গামা মাইনাস 1, গামার ভ্যালু 1.4 মাইনাস 1 ইন্টু 100%, ইন্টু 100%। ওই 1/k ছিল সংকোচন প্রসারণ অনুপাত। ওকে ফাইন, তাহলে দেখো 1 মাইনাস 1/5 হোল টু দি পাওয়ার 1/4, হ্যাঁ হয়ে গেল, হয়ে গেল। এবং এটার আনসার 47%, 47.46%। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো। ওই একই প্রসেস, ওই একই জিনিস, ওই একই জিনিস এখানে যা সংখ্যায় দিয়েছে, ওই একই জিনিস এখানে যা সংখ্যায় দিছে, একই জিনিস, একই জিনিস এখানে সংখ্যায় দিয়েছে। এবার আমরা এই অঙ্কটা দেখতে পারি। একটি রেফ্রিজারেটরে প্রতি চক্রে, একটি রেফ্রিজারেটরে প্রতি চক্রে, প্রতি চক্রে একটি রেফ্রিজারেটরে প্রতি চক্রে, একটি রেফ্রিজারেটরে প্রতি চক্রে 3000 জুল তাপ পরিবেশে বর্জন করে। এটাকে আমরা কি বলি? Q1। প্রতি চক্রে বর্জিত তাপকে আমরা বলি Q1। 3000 জুল, 3000 জুল তাপ বর্জন করে। এর কার্য সহগ 2.4, সিওপি, সিওপি কার্য সহগ 2.4 প্রতি চক্রে। একে কি পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়? প্রতি চক্রে কি পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়? প্রতি চক্রে শীতল প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ কত, মানে আমাদের W কত বের করতে হবে। এটা একটা শীতল প্রকোষ্ঠ থেকে অপসারিত তাপকে আমরা বলি Q2। Q2 কত সেটা নিশ্চয়ই সবাই আমরা এটা বুঝে ফেলছি। এই আমরা আমরা এইখানে একটা জিনিস ভুল লিখে ফেলেছি, ভুল লিখে ফেলি নাই, জাস্ট আমরা এভাবে ধরেছিলাম প্রথাগত নিয়মে বস্তু হতে বর্জিত তাপকে আমরা Q1 বলতাম। এটাই শীতল প্রকাষ্ঠ থেকে বর্জিত তাপ। আর পরিবেশে বর্জিত মোট তাপকে আমরা Q2 বলতাম। পরিবেশে বর্জিত মোট তাপকে আমরা বলতাম Q2। পরিবেশে মোট বর্জন করে 3000 জুল। আর এটা হচ্ছে শীতল, এটা হচ্ছে পরিবেশে বর্জিত মোট যেটা, সেটা Q2। আর শীতল প্রকোষ্ঠ থেকে বর্জিত যেটা বা বস্তু হতে বর্জিত যেটা, সেটা Q1। তো এই সময় যেভাবে আমরা ধরি সেগুলো সব লিখে ফেলছি। এখন তো এটা খুবই সহজ একটি অঙ্ক, আমরা জানি এটা খুব ডিটেলসে আমি পড়াইছি প্রমাণ সহ 12-13 নম্বর ক্লাসে। ফাইন, তো আমাদের এটা জানা আছে যে Q1/W, COP = Q1/W। এবং আরেকটি সূত্র রয়েছে, যে আরেকটি সূত্র রয়েছে Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। তো প্রথমে আমরা এই সূত্রটি ইউজ করব। সিওপির ভ্যালু আমাদেরকে বলে দিছে 2.4। ও Q1 কত জানি না, এটা বের করতে হবে, এটা একটা আনসার। Q2 তো জানি 3000, Q2 তো জানি 3000, Q2 তো জানি 3000। এখান থেকে Q1 বিয়োগ, এইটা সলভ করলে, এটা সলভ করলে আমরা Q1 পেয়ে যাব। এটা সলভ দিলে আমরা Q1 পেয়ে যাব। এটা যদি আমরা সলভ করি তাহলে এটা Q1 পেয়ে যাব। একটা আনসার। এই সলভ পারবে না এমন কেউ, এমন কোনো বাচ্চা এই ক্লাসে নাই, তাই না? হ্যালো বাচ্চোস। তো দেখো যে এইটা সলভ করলে Q1 পেয়ে যাব, গেল একটা। এরপর যেটা বলেছে যে W বের করতে, তাহলে W বের করা কোয়াইট সিম্পল। W থেকে বের করব? দেখো আমরা জানি W = এই যে W = হচ্ছে গিয়া Q2 মাইনাস Q1, Q2 মাইনাস Q1। তো Q2 তো আমাদের বলা আছে, Q2 আমাদের বলা আছে 3000, 3000। আর Q1 তো এখানে পাচ্ছি, ওইটা এখানে বসাচ্ছি, আর একটা আনসারও পাচ্ছি, ওইটা এখানে বসাচ্ছি, ওই প্রথমটা থেকে বের করে এখানে বসাই দিচ্ছি, তাহলে আমরা আরেকটা আনসারও পাচ্ছি। ভেরি ইজি, জাস্ট যেটা বসাও আনসার মিলাও, জাস্ট যেটা বসাও আনসার মিলাও, জাস্ট যেটা বসাও আনসার মিলাও, তাই না? ডেটা বসাও আনসার মিলাও। এবং এগুলো এমন না যে ডেটা বসায় এখানে আনসার মিলাইতেছো, এগুলো আমি সব কিছু করাই দিছি। তারপর এইবার আসো পরেরটা। এখানে কি বলছে? একটি কার্নো রেফ্রিজারেটরের কার্য সহগ, একটি কার্নো রেফ্রিজারেটরের কার্য সহগ সিওপি দেওয়া, সিওপি দেওয়া, একটা কার্নো রেফ্রিজারেটরের সিওপি দেওয়া, সিওপি দেওয়া যেটা 5.7, যেটা 5.7। ও পরিবেশের তাপমাত্রা বলা আছে, পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। পরিবেশের তাপমাত্রা,
পরিবেশের তাপমাত্রাকে আমরা বলি T2, T2 ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস, মানে 298 কেলভিন, তাই না? ওই 200 তো যোগ করে নিছি। শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা T1, এটা বের করতে হবে। শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা কত বের করতে হবে। আমরা এই ওভারঅল পুরো সূত্রটা এভাবে শিখছিলাম। কই কই কই, এই এই, ঠিক আছে। দেখো সিওপি, সিওপি কষ্ট আমরা জানতাম Q1/W, এটা একটা। আরেকটা হচ্ছে গিয়া Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1, আরেকটা T1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। আমরা পুরো সূত্রটাকে এভাবে করে লিখাটা বেটার। ফাইন। সো এইখানে এটা আমরা জানতাম, এটাও প্রমাণ করে দেখছি। এটা হচ্ছে শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা, আর T2 হচ্ছে পরিবেশের তাপমাত্রা। এই সূত্রটা আমরা নিব। সিওপির ভ্যালু আমরা জানি, সিওপির ভ্যালু 5.7 এখানে। ফাইন। পরিবেশের তাপমাত্রা তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে, যেটা T2 298 মাইনাস T1 উপরে T1, T1 শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা, এবং এখান থেকে আমরা T1 আনসার করতে পারবো, এখান থেকে আমরা T1 বের করতে পারবো। এমন কেহ নাই যাহা এরা পারিবে না, যে ইহা পারিবে না, এমন কেউ নাই যে ইহা পারিবে না। বসাবে আর পারিবে, বসাবে আর পারিবে, তাই না? বসাবে আর পারিবে, বসায় দিবা হয়ে যাবে, বসায় দিবা হয়ে যাবে, বসায় দিবা হয়ে যাবে, বসায় দিবা হয়ে যাবে। এরপর পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো, এই পরেরটা দেখো, অনেক লম্বা ক্লাস। দেখো এই যে হয়ে গেছে, পরেরটা খেয়াল করো। পরেরটাতে বলেছে একটি রেফ্রিজারেটর, একটি রেফ্রিজারেটর, একটি রেফ্রিজারেটরের, একটি রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা 450 ওয়াট। একটা রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা বলা আছে 450 ওয়াট। একটা রেফ্রিজারেটরের বৈদ্যুতিক ক্ষমতা 450 ওয়াট, 450 ওয়াট। এর বৈদ্যুতিক দক্ষতা, বৈদ্যুতিক ক্ষমতা বলা আছে, ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার বলা আছে এত ওয়াট। এর বৈদ্যুতিক দক্ষতা, এর বৈদ্যুতিক দক্ষতা হচ্ছে 70%। এর বৈদ্যুতিক দক্ষতা 70%, দক্ষতা দেওয়া আছে 70%। কার্য সহগ, কার্য সহগ বলা আছে, এই যে ভালো অঙ্ক, এই কার্য সহগ 3.5। এই আমি না দেখালে তোমার কিন্তু এটা পারতে প্রবলেম হবে। পরিবেশের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হলে ওই রেফ্রিজারেটরের ভিতরে 0 ডিগ্রি তাপমাত্রা 4 কেজি পানি রাখলে ওই পানি সম্পূর্ণ বরফে রূপান্তরিত হতে কত সময় লাগবে? ও বাবা, তাই না? হ্যাঁ, নানা কাহিনী। সোজা অঙ্ক, সোজা অঙ্ক। দেখো আমি বলবো সোজা এটা। ফাইন। সিওপি যদি আমি জানি, সিওপি যদি আমি বলি, সিওপি রেফ্রিজারেটর এই টাইপের অঙ্ক তোমার বইয়ে নেই ভাই। সিওপি, সিওপি বইয়ে যা আছে তাও আগে দুইটা অঙ্কের মধ্যে শেষ। সিওপি, সিওপি Q1/W, সিওপি Q1/W, সিওপি Q1/W। তো দেখো আমরা এটা জানি, এই Q1 মানে হচ্ছে বস্তু হতে বর্জিত তাপ, বস্তু হতে বর্জিত তাপ। Q1 হচ্ছে গিয়া বস্তু হতে বর্জিত তাপ, আর এই ডাব্লিউ হচ্ছে গিয়া বাহ্যিক কাজ। এটা কি আমরা সবাই জানি না? ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, ক্ষমতা ইন্টু সময়, যেহেতু পি ইকুয়ালস টু ডাব্লিউ/টি। তো এখন এই ক্ষমতাটা কোন ক্ষমতা? আউটপুট ক্ষমতা। আমরা জানি দক্ষতার সূত্র থেকে দক্ষতা ইকুয়ালস টু পাওয়ার আউট ডিভাইডেড বাই পাওয়ার ইন, পাওয়ার আউট ডিভাইডেড বাই পাওয়ার ইন। তো আমরা জানি কার্যকর, কার্যকর হচ্ছে এইটা, এটা দিয়েই কাজটা করে। তার মানে এখানে পি আউট, পাউট 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 পাউট। তাহলে দেখো এখান থেকে পি আউট, পি আউট কার্যকরটা বের করবো, সেটা দক্ষতা ইন্টু পি ইন, দক্ষতা ইন্টু পি ইন। দক্ষতা কত পার্সেন্ট? 70%, মানে 0.7। আর পি ইন মানে পি ইন বলতে যেটা লেখা থাকে গায়ে ওটাই পি ইন। 450 ওয়াট লেখা, ওটা আসলে ইনপুট পাওয়ার। দ্যাট মিনস এখানে 450, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে আউটপুট ওয়াটটা আমরা পেয়ে যাব পাউট, পাউট। ওই যে আছে না সেলফি তোলার সময় পাউট করে, তো এই পাউট কার্যকারী দক্ষতা, তাই না? আচ্ছা ফাইন। এই যে সেই পাউট 315, 315 ওয়াট, 315 ওয়াট পাউট পেয়ে গেছি আমরা, তাই না? আমরা পাউট পেয়ে গেছি। তো দেখো যে, দেখো যে আমরা সিওপির ভ্যালু জানি। সিওপির ভ্যালু কত? অঙ্কে বলছে ওই যে 3.5। দেখো ওই যে কোনায় কোনায়, ওই যে 3.5, 3.5 ইকুয়ালস টু এই ডাব্লিউ এখানে লিখতে পারো পাউট ইন্টু টি। পাউটের ভ্যালু তো জানি, পাউটের ভ্যালু হচ্ছে গিয়া 315 ইন্টু টি, ইন্টু টি। এই যে ডাব্লিউ ইকুয়ালস টু পি আউট ইন্টু টি। ফাইন। এবার লাগবে Q1, বস্তু থেকে বর্জিত তাপ। এটা কি সবাই জানো না? অবশ্যই জানো। কিভাবে জানো? যখন আমি বরফ বানাচ্ছি, যখন আমি বরফ বানাচ্ছি, আমার কাছে আছে পানি, আমার কাছে আছে পানি, এটা পানি,
আমার কাছে আছে পানি, এটা পানি, এটা পানি। এই পানিকে যখন আমি বরফ বানাচ্ছি, এই পানিকে যখন আমি বরফ বানাচ্ছি, এই পানিকে যখন আমি বরফ বানাচ্ছি, এই বরফ হয়ে যাচ্ছে সে, তাই না? পানিকে বরফ বানানোর সময় এখানে বস্তু থেকে বর্জিত তাপ কত হয়? বস্তু মানে যে পানি থেকে যে বর্জিত তাপ, তাপ বর্জন করলেই বরফ হয়েছে, সেটাকেই তো কিউ1 বলি। আমরা সবাই জানি MLF, এটা হচ্ছে MLF, তাই না? তো দেখো বলেই তো দিছে 4 কেজি পানি 0 ডিগ্রিতেই আছে, তাই না? তাহলে এখানে বসবে বস্তু হতে বর্জিত তাপ MLF, এখানে বসবে MLF। সো দেখো এখানে দেখো, দেখো সুন্দর অঙ্ক, তাই না? এই যে 3.5, এবার দেখো এই যে 315 ইন্টু টি। এবার এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু আমরা জানি 4 কেজি পানি। এলএফ এর ভ্যালু সবাই জানি, বরফ গলনের সুপ্ত তাপ 336,000। তাহলে এখানে বাকি রইল আর এক, যে এই বরফটা জমতে কতটুকু সময় লেগেছে। তো এইটা ক্যালকুলেশন করলে সময়টা পেয়ে যাব। এটা কিন্তু একটা খুবই খুবই স্ট্যান্ডার্ড প্রবলেম, তাই না? খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, এবং অ্যাপ্রোচটা তোমাকে বুঝতে হবে। দ্য ওয়ে আই হ্যাভ সলভড ইট, এই অ্যাপ্রোচটাই হচ্ছে গিয়া দ্য এফিসিয়েন্ট অ্যাপ্রোচ। ফাইন, 1.219 সেকেন্ড। ওকে, 1.219 সেকেন্ড, 1.219, ও সরি, ইন্টু 10⁻³ আছে সঙ্গে, 1.21 ইন্টু 10⁻³ 1.21 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ এত সেকেন্ড, এটা আনসার। ওকে, সুন্দর না? এই রেফ্রিজারেটরের অঙ্ক, এটাই রেফ্রিজারেটরের সুন্দরতম ম্যাথমেটিক্স, এটাই রেফ্রিজারেটরের সুন্দরতম ম্যাথমেটিক্স, এটাই রেফ্রিজারেটরের খুব সুন্দর ম্যাথ, তাই না? এটাই রেফ্রিজারেটরের খুব সুন্দর ম্যাথ। এটা তোমাদেরকে অবশ্যই চাঙ্গা রাখার কথা, এই টাইপের অঙ্ক করলে মন ভালো হয়ে যাওয়া উচিত। ওকে ফাইন। আচ্ছা, এরপর এই অঙ্কটা, ওকে ফাইন। এই যে দেখো এখানে কি বলছে, পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত একটা সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ বলা আছে এত প্যাসকেল। এত প্যাসকেলে স্থির রেখে, চাপকে এত প্যাসকেলে সোজা, এত প্যাসকেলে স্থির রেখে সিস্টেম এত জুল তাপ শক্তি সরবরাহ করায়। এত জুল কাজ সম্পাদিত হলে গ্যাসের আয়তনের পরিবর্তন অভ্যন্তরীণ শক্তি অনেক সহজ, অনেক সহজ, তাই না? অনেক সহজ। আমরা জানি যে dq ইকুয়ালস টু du প্লাস dw, dq ইকুয়ালস টু du প্লাস dw, dq ইকুয়ালস টু du প্লাস dw, dq ইকুয়ালস টু du প্লাস dw। তাহলে দেখো এখানে বলেছে সিস্টেমে 750 জুল তাপ সরবরাহ করা হয়েছে। সিস্টেমে 750 জুল, সিস্টেমে 750 জুল তাপ সরবরাহ করা হয়েছে। তার মানে এই যে সিস্টেম আছে, এই সিস্টেমে 750 জুল তাপ সরবরাহ করছে, মানে সিস্টেমের মধ্যে ঢুকছে, মানে 750 প্লাস এতটুকু তাপ সিস্টেমে দেওয়া হয়েছে। ফাইন। এবার আমাদেরকে তো চাইছেই তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো, মানে ডিউটাই বের করতে হবে, প্লাস বাহ্যিক কাজটা বসাই দিলে হবে। তো বাহ্যিক কাজ আমরা কেমনে বের করি? পিডিভি, এটাও বের করতে বলছে না, আয়তনের পরিবর্তন বের করতে বলছে, তাই না? তো বাহ্যিক কাজ ইকুয়ালস টু পিডিভি, আমরা জানি বাহ্যিক কাজ ইকুয়ালস টু পিডিভি, এখানে চাপটা স্থিরও আছে। তো বাহ্যিক কাজের পরিমাণ কিন্তু বলে দেওয়া হয়েছে, শক্তি সরবরাহ করায় এত জুল কাজ সম্পাদিত হলে, মানে যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে 1250 জুল কাজ হয়েছে। চাপের ভ্যালু বলা আছে 500 প্যাসকেল, 500 প্যাসকেল, প্যাসকেলই আছে, প্যাসকেল তো এসআই একক, প্যাসকেল যাহা প্যাসকেল তাহাই নিউটন পার মিটার স্কয়ার। ওকে, একই জিনিস। তো প্যাসকেলই আছে, এসআই এককেই আছে। তাহলে এখান থেকে আয়তনের পরিবর্তনটা বের করা যাবে, এখান থেকে আমরা আয়তনের পরিবর্তন একটা আনসার বের করে রাখতে পারবো। ওটা একটা আনসার, দেখো এই যে আয়তনের পরিবর্তন, এই যে আয়তনের পরিবর্তন, তাহলে 1250 ভাগ 500, এটা আসবে 5/2, মানে 2.5 মিটার কিউব। এইটা আয়তনের পরিবর্তন। একটা আনসার এখানে আমরা করে দিলাম, একটা আনসার এখানে করে দিলাম, এই যে আয়তনের পরিবর্তন। আর এই বাহ্যিক কাজ তো বলাই আছে 1250, এটা খুবই সহজ একটা অঙ্ক। তো এখান থেকে ডিউ পেয়ে যাব, যেটা আসবে মাইনাস 750 থেকে 1250 আমরা বিয়োগ করলে -500 জুল, তাই না? এই টাইপের অঙ্ক, বইয়ের অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে বসাও, জাস্ট বসিয়ে দেওয়ার যতটুকু সময় দরকার অতটুকুই সময় দরকার, এর থেকে বেশি সময় এখানে দেওয়ার কোনো মানে নাই, এর থেকে বেশি সময় এখানে দেওয়ার কোনো মানে নাই। তো এই অঙ্ক আমরা বুঝে গেলাম, তাই না? এই অঙ্ক বুঝে গেছি। এখানে সময় নষ্ট করতে আমি একদমই নারাজ, এখানে সময় নষ্ট করতে আমি একদমই নারাজ।
তাহলে আমরা কোথায় যাব, এরপরে যাব কই যাব, কোথায় 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 তুমি লুকিয়ে আছো, কোথায় তুমি লুকিয়ে আছো, দেখো। ওকে ফাইন, কোথায় 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 কোথায়, এই 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 দেখো, এই দেখো, এটা আমরা পারবো, খুবই সোজা জিনিস। দেখো, উদ্দীপকে স্থির চাপে গ্যাসটিকে তাপমাত্রা যদি 10 ডিগ্রি বৃদ্ধি পায় তবে কৃত কাজ কত। একটি পিস্টনযুক্ত সিলিন্ডারে এত মোল গ্যাস নিয়ে একবারে খুব ধীরে ধীরে এবং আরেকবার খুব দ্রুত চাপ অর্ধেক করা হয়, মানে বুঝছো, যেবার খুব ধীরে ধীরে মেরে জিন্দেগি মে আনা, তো এটা খুব স্লো। তো এইটা হচ্ছে কোন প্রক্রিয়া, সমষ্ণ, এটা সমষ্ণ প্রক্রিয়া, এটা আমি করবো না, এটা জাস্ট বলে দিলেই পারবে, এই টাইপের অঙ্ক করতে করতে হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, আরেকবার খুব দ্রুত মানে বুঝতেছো, ফাস্ট ফাস্ট মানে রুদ্ধতাপীয়, এটা রুদ্ধতাপীয়, এটা রুদ্ধ, এটা রুদ্ধ, তো রুদ্ধতাপীয় তার চাপ অর্ধেক করা হয়েছে, মানে একবার চাপ অর্ধেক করছে, সোজা কথা। ওই যে অনুপাতটা হবে P1/P2 হবে হচ্ছে 2, প্রথমে ছিল 2 গুণ, পরে অর্ধেক হয়েছে। স্থির চাপ ও স্থির আয়তনে গ্যাসটির মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে, সিপি সিভি দেওয়া আছে। এটা হচ্ছে গিয়া সিপি, এটা হচ্ছে সিপি, আর এটা হচ্ছে সিভি। তো আমরা জানি গামা দেওয়া আছে, CP/CV = গামা। সো বুঝতে পারতেছো, এই দুইটার ভ্যালু বলা আছে, এই দুইটার ভ্যালু বলা আছে, মানে আমি গামার মান জানি, এটা নোন, এটা নোন, এইটা জানা গেল, দুইটার ভ্যালু বলা আছে, ভাগ করলে গামা পেয়ে যাবা, শেষ। উদ্দীপকে স্থির চাপে তাপমাত্রা যদি এত বৃদ্ধি করা হয় তবে কাজের পরিমাণ কত। প্রথম অংশ, স্থির চাপে কৃত কাজ, স্থির চাপে উদ্দীপক স্থির চাপে তাপমাত্রা যদি এত বাড়ানো হয় তবে আমাদেরকে কৃত কাজটা কত সেটা আসলে বের করতে বলা হয়েছে, তাই না। চাপ স্থির, এখন আমাদের কাজ বের করতে হবে। তো স্থির চাপে কৃত কাজ বের করার ওয়ে দেখো, প্রথমটা দেখাই দিচ্ছি, স্থির চাপে সমস্ত বা রুদ্ধতাপীয় বলে নাই, উদ্দীপকে বলছে উদ্দীপকে স্থির চাপে, চাপটাকে ওই যে যত কত 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 চাপ কত, স্থির চাপে বলছে উদ্দীপকে স্থির চাপে গ্যাসটির তাপমাত্রা যদি এত বৃদ্ধি পায় তবে কৃত কাজের পরিমাণ কত, আমাদেরকে কৃত কাজের পরিমাণটা বের করতে হবে। তাহলে দেখো যে কৃত কাজ P/dV, আয়তনের পরিবর্তন লাগবে, তাই না, আয়তনের পরিবর্তন লাগবে। আচ্ছা, মোল দেওয়া আছে, আচ্ছা এটা দিয়ে করব না, আমরা কোনটা দিয়ে করব, দেখো স্থির চাপে যেহেতু বলেছে এখান থেকে করব। দেখো এটা কিন্তু ভালো অঙ্ক, দেখো স্থির চাপে আমরা এটা পড়েছিলাম না, সিপি এর সংজ্ঞা, সিপি =dQ/NDT, এটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র, এটা স্থির চাপে, এটা কোন চাপে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয়ের সূত্র, স্থির চাপে সংজ্ঞা থেকেই এটা আসে। কিভাবে আসে, বলা ছিল স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপ শক্তি লাগে। তাহলে দেখতে পাচ্ছ যে এই যে এই যে এন দ্বারা ভাগ মানে 1 মোল, আর ডিটি তাপমাত্রা পরিবর্তন দ্বারা ভাগ মানে 1 কেলভিন বাড়াইতে, 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু তাপ শক্তি লাগে সেটাকে সিপি বলে। তো এখান থেকে দেখো তো ডিকিউ বেরো যাবে না, এখান থেকে ডিকিউ বেরো যাবে না, ডিকিউ = NCP/dt, ডিকিউ =NCP/dt, ডিকিউ =NCP/dt, ডিকিউ =NCP/dt। তাহলে এইখান থেকে দেখো যে তোমরা এই জায়গাতে এন এর ভ্যালু জানো, এন এর ভ্যালু কত, 2 মোল, এই যে এন এর ভ্যালু 2 মোল। সিপি এর ভ্যালু আমাদের অঙ্কে বলে দিচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক গ্যাসের মান, যেটা হচ্ছে 35.5, আর তাপমাত্রার পরিবর্তন বলে দিচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি মানে 10 কেলভিনই বৃদ্ধি, এটা আমরা সবাই জানি, কেলভিনে তাপমাত্রা পরিবর্তন যা ডিগ্রি সেলসিয়াস তাই। তাহলে এখান থেকে বসাই দিলেই কিন্তু আমরা আমাদের তাপ শক্তির পরিবর্তন পেয়ে যাব, আমরা পেয়ে যাব কতটুকু তাপ শক্তির পরিবর্তন হয়েছে, কতটুকু তাপ শক্তির পরিবর্তন হয়েছে। বাট অঙ্ক কি এখানে হয়েছে, অঙ্ক এখানে হয় না, এটা একটা ভালো অঙ্ক। কেন ভালো অঙ্ক, দেখো এইখান থেকে তুমি ডিকিউ পাবা, বাট কোথায় তোমার কাছে ডিকিউ চাইছে, তোমার কাছে ডিকিউ চায় নাই, তোমার কাছে ডিডাব্লিউ, তোমার কাছে কি চাইছে, দেখো বলছে কৃত কাজ কত, ডিডাব্লিউ চাইছে, কৃত কাজ কত, আমরা মোট তাপ শক্তির পরিবর্তন কত বের করছি, তাপ শক্তির পরিবর্তন কত বের করছি, কিন্তু এটা কিন্তু চায় নাই। সো এইটা যদি চাইতো তাহলে এটা আনসার হইতো, এটা যদি চাইতো আমি এটা বের করে ফেলছি যে ডিকিউ = NCP/dt, এটা গেল। বাট আমরা যেটা চাইছে সেটা কিভাবে বের করা যায়, দেখো সেটা বের করার সূত্র আছে, কাজের পরিমাণ কত, তাই না, কাজের পরিমাণ। তো এই মোলার আপেক্ষিক গ্যাসের এই যে আর এর সংজ্ঞা মনে আছে সবার, এই সংজ্ঞা থেকে আসছে, এটা সুন্দর, কিন্তু সংজ্ঞা না থাকলে এটা পারবা না। R = dQ/NDT, R = dQ/NDT, এটা আমরা সবাই জানি। 1 মোল গ্যাসের, দেখো 1 মোল গ্যাসের
তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিতে যতটুকু কাজ হয় সেটাকেই আমরা বলি হচ্ছে কি আর। তাহলে এখান থেকে আমরা যতটুকু কাজ হয়, সরি এখানে ডিকিউ লিখে ফেলছি, যতটুকু কাজ হয় ডিডব্লিউ, এই যে আমরা জানি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতটুকু বাহ্যিক কাজ হয় তাকেই মোলার গ্যাস ধ্রুবক আর বলে, এটা আমরা জানি। তাহলে এই জায়গা থেকে দেখো মোলার গ্যাস ধ্রুবক আর যদি আমরা জানি, তাহলে ডিডব্লিউ ইকুয়ালস, এটা সব ক্ষেত্রেই যেখানে স্থির আয়তনে কোনো কাজ হয় না, স্থির চাপে কাজ হয়, তো এটা কিন্তু এন আর ডিটি, মনে রাখবা ডিডব্লিউ ইকুয়ালস টু এন আর ডিটি, এখান থেকে এই অঙ্কটা হয়ে যাবে। এই দেখো এন এর ভ্যালু 2 মোল, আর এর ভ্যালু 8.316, আর ডিটির ভ্যালু বলে দিছে 10 কেলভিন বাড়াইছে। তাহলে এইখান থেকে দেখো আমরা ডিডব্লিউ পেয়ে যাব, এখান থেকে এইখানে ডিডব্লিউ আনসারটা পেয়ে যাব, সব বের করে দিচ্ছি, ডিডব্লিউ এখান থেকে পেয়ে যাব। আর দেখো এইটাও আমি বের করে দিচ্ছি এই কেসে, যে সেই ক্ষেত্রে শক্তির পরিবর্তন কত হবে। এখন যদি বলতো এখানে অভ্যন্তরীণ শক্তিও বের করে দেখাও, তাও পারতা। আমরা জানি ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখো ডিডব্লিউ এখানে বের করছি, ডিকিউ এখানে বের করছি স্থির চাপে, এই দুইটাই বের হয়ে গেছে। এইখান থেকে কিন্তু ডিইউও বের হয়ে আসতো, মানে এই প্রক্রিয়াতে যদি 3টা চাই 3টাই তুমি বের করতে পারবা, কাজ, বাহ্যিক কাজ, মোট শক্তির পরিবর্তন, পাশাপাশি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা চাক আমি 3টাই তোমাদেরকে দেখাই দিলাম। এনসিপিডিটি দিয়ে বের করতে পারবা হচ্ছে কতটুকু তাপ শক্তির পরিবর্তন হয়েছে, এন আর ডিটি দিয়ে বের করতে পারবা কতটুকু বাহ্যিক কাজ হয়েছে, আর এই দুইটা যখন এখানে বসাই দিবা প্রথম সূত্রে, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও বের করা যাবে। তো গেল এটা, এখানে 3টাই বের করে দিলাম, চাইছে একটা, ফাইন। এরপর বলছে উদ্দীপকের দুটি ক্ষেত্রেই আয়তন এবং তাপমাত্রার পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো। এই ফাউল কোশ্চেন। যাই হোক, উদ্দীপকের দুটি ক্ষেত্রে আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন, মানে এইবার চলে আসছি এখানে প্রথমে সমষ্ণ প্রক্রিয়া, এটা করে দেওয়ার দরকার নেই, মুখে বললে পারবো। সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের কি করতে হবে, আয়তনের সম্পর্ক আগে বের করতে হবে, আমরা তো জানি এটা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি। এবং আরো বলছে যে আয়তনও বের করবা, তাপমাত্রাও বের করবা। সমষ্ণ প্রক্রিয়াতে তাপমাত্রা ফিক্সড থাকবে, প্রথমটাতে খুব স্লো যখন হয়েছে তখন তাপমাত্রা ফিক্সড, তখন তাপমাত্রা পরিবর্তন হবে না। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে যেটা করা হবে, দেখো চাপ কমাইছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে চাপ কমাইছে, আমরা তো জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে, এই যে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা চাপ এবং আয়তনের সম্পর্ক জানি, এই যে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এখান থেকেই বুঝতেছো দ্বিতীয় ক্ষেত্রে যখন চাপ কি করছে, চাপ কিন্তু কমাইছে, চাপ অর্ধেক করছে, এই যে অর্ধেক করছে। তাহলে চাপ যদি কমায় তো বুঝতেই পারতেছ যে চাপ যদি কমে আয়তন বাড়বে। তো এইভাবে আমরা P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V টু দি পাওয়ার গামা, চাপের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত বের করতে পারবো, গামার ভ্যালু এই এখানে অনুপাতে দেওয়া আছে, নিশ্চয়ই সবাই এটা বুঝছো। আরেকবার বলে দিচ্ছি, দেখো এই যে আমাদের এই সূত্র জানা আছে সবার, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V টু দি পাওয়ার গামা। এই অঙ্কটা নিয়ে এত পেঁচানোর কিছু নাই, এই দুইটার অনুপাত বলা আছে, চাপ অর্ধেক হয়ে গেছে মানে P1 বাই P2, চাপ যদি অর্ধেক হয় মানে 2, এইটার ভাগফলটা শেষে যায় অর্ধেক হয়েছে, মানে আগে ছিল দ্বিগুণ, ফাইন। তাহলে বুঝতে পারতেছে এই অনুপাত দেওয়া আছে, তাহলে গামার ভ্যালু তো আমরা বের করতে পারবো, গামা বের করবো, সিপি দেওয়া আছে, সিবি দেওয়া আছে ভাগফল দ্বারা, তার মানে এইখান থেকে আমরা আয়তনের অনুপাত পাবো। তাহলে আয়তনের পরিবর্তনটা আমরা পেয়ে গেলাম, আয়তনের পরিবর্তনটা পেয়ে যাব V1 বাই V2, এই আয়তনের পরিবর্তন পেয়ে যাব, ওটা বের করে ফেলবো। দ্বিতীয় ক্ষেত্রে আয়তনের পরিবর্তন কেমন হয়েছে, জাস্ট তুলনামূলক বিশ্লেষণ মানে কি, কিছু জিনিসপত্র বের করো। এবং তাপমাত্রা যখন বের করব তখন আমরা এই সূত্রটা নিব, তাপমাত্রা নেওয়ার সময় এই যে তাপমাত্রা T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখান থেকে P1 P2 অনুপাত জানি, সেখান থেকে আমরা T1 বাই T2 এর অনুপাতও পাবো। তাহলে এখানে তাপমাত্রার তুলনাও হয়ে গেল। আর সমস্ত প্রক্রিয়া তাপমাত্রার তুলনা হচ্ছে, সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হবে না, আর আয়তনের পরিবর্তন P1 V1 ইকুয়ালস টু P2 V2 দিয়ে আমরা P1 V1 দেওয়া আছে, আয়তনের পরিবর্তন বের করতে পারবো। সোজা, ফাউল কোশ্চেন, ফাইন। দ্বিতীয় অংশটা ফাউল, প্রথম অংশটা ভালো ছিল। যাই হোক, সো দ্যাটস ইট। আমরা এতটুকু পরিমাণ এই ক্লাস অনেকখানি লম্বা হয়ে গেল, তাই না? একদম 2 ঘন্টা হয়ে গেল। তো এভাবে করে আমি যাবতীয় যা কিছু অঙ্ক আছে সব অঙ্কের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এখন এই যে 15টা লেকচার হয়ে গেল তাপগতিবিদ্যার, 15টি লেকচার হয়ে গেল, আমি আমার 100% বিলিভ এই 15টি লেকচার করে কেউ যদি এই 15টি ক্লাস করে
কেউ যদি তাপগতিবিদ্যার কোনো প্রশ্ন অ্যাপ্রোচ নেয়, সে সেটা পারবে, সে সেটা পারবে, সে সেটা পারবে। এবং এই যে লাস্টের দিন এসে আমি গড়পত্তায় সকল টাইপের অঙ্কের ভিতর দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করলাম। তোমাদের কাজ হবে বইটি খুলে দেখা, বইটি খুলে তুমি মিলিয়ে নাও, তুমি মিলিয়ে নিলে দেখবা সকল অঙ্ক সব কিছু তোমার নখদর্পণেই আছে। কিন্তু তোমার ওই প্র্যাকটিসের জায়গাটাকে আর একটু শানিত করার জন্য তোমাদেরকে একটু বইটা খুলে এগুলো মিলাই নিতে হবে। পুরো 15টি লেকচার জুড়ে আমি আমার টেম্পারমেন্ট ধরে রেখেছি, তোমাদের সঙ্গে আমার পেজটা ম্যাচ করার চেষ্টা করেছি। আই ট্রাইড এভরিথিং। এখন পালা তোমাদের, তোমাদেরকে এই জিনিসটাকে হজম করে নিতে হবে। এবং এই কথাটা বারবার কেন বলছি, বারবার বলছি এই কারণে, করেই দেখো এই 15টি ক্লাস। ডেফিনেটলি এই 15টি ক্লাস তোমার এই তাপগতিবিদ্যাকে গুছাই দিবে। এবং এই 15টি কি শেষ? এই 15টি থেকে আবার হবে শুরু। কিভাবে শুরু? আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে করে আমি গুছিয়ে পড়াবো। এই যে তোমাদেরকে গুছায় আমি এত কিছু করাই দিছি, এটা করানোর বেসিক উদ্দেশ্য ছিল, বেসিক উদ্দেশ্য ছিল তোমরা একটা চ্যাপ্টারের সঙ্গে ধাতস্থ হও, একটা চ্যাপ্টারকে কেন ডিল করতে হবে এটা শিখো। তাপগতিবিদ্যা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। একটা চ্যাপ্টারের সঙ্গে যদি তুমি আসলে ধাতস্থ হয়ে যাও, তুমি তখন পড়ার তরিকাটা বুঝে যাবা। এখন তোমরা তরিকা বুঝে গেছো, সময় এখন হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে করে ক্লিয়ার করার। সেজন্য আমি তোমাদেরকে বলবো তাপগতিবিদ্যার পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা ডিরেক্টলি এভাবে ওপেন ফর অল লাইভে পাচ্ছ না। এগুলাকে পেতে হলে আমার যে ডেডিকেটেড স্টুডেন্টরা আমার কোর্সে আছে তাদেরকে আমি গুছিয়ে পড়াবো। তোমাদের সবাইকে বলছি সেই সুযোগটি আসলে মিস করার কোনো কারণ নাই। এভরিওয়ান শুড জয়েন দ্যাট কোর্স। ওকে ফাইন। তার আগে আমি বলবো তাপগতিবিদ্যা আগে সবাই পড়ে নাও। এখন চলছে নোট কন্টেস্ট। নোট কন্টেস্টে বিজয়ীরা পুরস্কার পাবা। তোমাদের জন্য সব ধরনের প্ল্যানিং ডান। নোট এখন থেকে আমি ঠান্ডা মাথায় যে নোটগুলো জমছে, ইভেন্চুয়ালি আমি সবার নোটই দেখেছি, তাই না, যে নোটগুলো জমছে সেগুলো নিতে শুরু করব। একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব, তোমরা তোমাদের নোটগুলো সাবমিট করবা। সেই নোটগুলো থেকে যেগুলো বেস্ট নোট তাদেরকে প্রাইজ দেওয়া হবে। সবাই টাকা পয়সা পাওয়ার জন্য বা গিফট পাওয়ার জন্য আসলে এটা করো না, তোমরা করছো সম্মান পাওয়ার জন্য। দ্যাটস না অনার। ওকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আই উইল মিস ইউ অল। আমি তোমাদেরকে খুব মিস করব। এই যে 15টা ক্লাস নিলাম, তাই না, রমজানের ভিতর থেকে নেওয়া শুরু করছি, তাই না, দ্যাট ওয়াজন্ট ইজি। আই উইল মিস ইউ এভরিওয়ান। ওকে আই উইল মিস ইউ অল, আই মিস ইউ অল। ফাইন, সো দ্যাটস ইট, দ্যাটস ইট। যা শুরু আছে তার শেষও থাকবে। এভাবে করে এই চ্যাপ্টারটির সমর্পণ এখানে হয়ে গেল। আমরা পরবর্তী চ্যাপ্টারের জন্য জোস প্রিপারেশন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী সব ক্লাসগুলোতে। সোফা টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই।